আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ইংলিশ পেডাগোগির খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে রাইটিং স্কিল। প্রথম দিন কিন্তু আমরা পড়েছিলাম যে, মনে পড়ছে যে তোমার লিসেনিং স্কিলটা পড়েছিলাম, যারা ক্লাস করেছো মানে গত মাসে, মনে পড়ছে? হ্যাঁ স্যার, করেছিলাম। হ্যাঁ করেছিলাম, ক্লাসটা করে নিও যারা করনি। পরবর্তী টাইমে আবার পেলে, আমি সময় পেলে আবার করিয়ে দেবো। দেখো, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে রাইটিং স্কিল। রাইটিং স্কিল থেকে কি কি জিনিসগুলো মাথায় রাখবে সেইগুলো কিন্তু পরীক্ষা আসবে, এর বাইরে কিচ্ছু করার প্রয়োজন নেই। ভালো করে দেখো, প্রথমে তো যেটা জানবো যে রাইটিং ইজ এ প্রোডাক্টিভ স্কিল। প্রথম পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রোডাক্টিভ। প্রোডাক্টিভ মানে কি? প্রোডাক্টিভ মানে হচ্ছে যেটা আমাদের ফল দেয়, অর্থাৎ ফল প্রকাশ করে। দেখো, কোনো কিছু আমরা জানছি বুঝছি, তারপরে যখন লিখে প্রকাশ করি তবেই কিন্তু আমরা ফল পাই। যেমন দেখো, আমি সারা বছর পড়াশোনা করেছি, অনেক জ্ঞান অর্জন করেছি, পরীক্ষার খাতায় যদি আমি লিখতে পারি তবেই কিন্তু আমি ফলাফল পাবো। আর প্রোডাক্টিভ কথার অর্থ হচ্ছে ফল। তাহলে কি করছে রাইটিং? ইজ এ কি? রাইটিং হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। প্রোডাক্টিভ কথাটা বুঝতে পেরেছো? তাহলে জিনিসটা বুঝতে পেরেছো প্রোডাক্টিভ জিনিসটা কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারো বুঝতে প্রবলেম হলে বলবে। তাহলে রাইটিং কি? রাইটিং হচ্ছে একটা প্রোডাক্টিভ স্কিল। এছাড়াও কি? এছাড়াও যেটা জানবো, রাইটিং হচ্ছে একটা অ্যাক্টিভ স্কিল। কি বললাম? রাইটিং হচ্ছে একটা অ্যাক্টিভ স্কিল। এই পয়েন্টটা মাথায় রাখবে, ঠিক আছে? রাইটিং হচ্ছে একটা অ্যাক্টিভ স্কিল। কেন? দেখো, তুমি যদি অ্যাক্টিভ না থাকো, সচেতন না থাকো, তাহলে কিন্তু তুমি সঠিকভাবে লিখতে পারবে না। তাই রাইটিং হচ্ছে অ্যাক্টিভ স্কিল। আবার দেখো, আরেকটা জিনিস আমরা বলতে পারি যে রাইটিংটা কি? রাইটিং আমরা দেখো, একটা হচ্ছে রিসেপটিভ স্কিল, আর একটা কি আছে বলো তো তোমরা? একটা রিসেপটিভ, যেটা আমরা গ্রহণধর্মী, আর প্রকাশধর্মীকে ইংরেজিতে কি বলে বলো তো? প্যাসিভ স্কিল। না, প্যাসিভ না, অ্যাক্টিভ প্যাসিভ না। আমার এই মুহূর্তে মনে পড়ছে না। একটা হচ্ছে তোমার গ্রহণমূলক, যেটা বাংলায় বলছে, একটা হচ্ছে প্রকাশমূলক। এক্সপ্রেসিভ স্যার, হ্যাঁ, এক্সপ্রেসিভ। expressive, ঠিক বলেছো একদম। তাহলে রাইটিং আমরা তিনটে জিনিস জানলাম। রাইটিং কে বলা হয় কি? প্রোডাক্টিভ স্কিল বলা হয়। রাইটিং কে বলা হয় অ্যাক্টিভ স্কিল বলা হয়। আর কি বলা হয়? রাইটিং কে কি বলা হয়? এক্সপ্রেসিভ স্কিল বলা হয়, অর্থাৎ প্রকাশধর্মী। অর্থাৎ আমরা যতটা জানি, আমরা বুঝি, সেটা কিন্তু লেখার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এই পয়েন্টগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু পরীক্ষার জন্য মাথায় রাখবে তোমরা। বাকি পয়েন্টগুলো আমি লিখে দেবো পিডিএফ এ, আমার মনে ছিল না লিখতে, লিখে দেবো। তারপর দেখো, এছাড়াও যেটা মাথায় রাখবে, ইট ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ স্পিচ অ্যান্ড সাউন্ড। দেখো, আমি তোমাদের সামনে যে কথাগুলো বলছি সেগুলোর একটা সংক্ষিপ্ত রূপ কিন্তু আমি লিখেছি, তোমরা যেটা দেখতে পাচ্ছ। তাহলে কি স্পিচ? স্পিচ মানে কি? যেটা আমরা কথা বলি। আর সাউন্ড আমাদের যে ধ্বনি। তাহলে স্পিচ মানে কথা বলা, এবং ধ্বনির লিখিত রূপ, বা যেটা গ্রাফিক্যাল, গ্রাফিক্যাল কথার অর্থ হচ্ছে লিখিত রূপ, যেটা গ্রাফের আকারে লিখি। এই যে এটাও একটা গ্রাফ, এটা একটা লিখছি, এটাও একটা গ্রাফ, ঠিক আছে? তাহলে রাইটিংটা কি? রাইটিং হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। কার রিপ্রেজেন্টেশন? সেটা স্পিচ অ্যান্ড সাউন্ড। তাহলে এই জায়গাটুকু সবার বুঝতে কারো প্রবলেম আছে? জানাও, এনি ডাউট কারোর? না স্যার, ঠিক ওকে, আছে। চলো। দেখো, সিটেটের প্রশ্ন এসছে, এখান থেকে সিটেটের প্রশ্ন এসছে, তোমরা প্রত্যেকে আনসার করো। যে দেখো, প্রশ্নটা এসছে যে রাইটিং ইজ দ্য প্রেজেন্টেশন অফ স্পিচ সাউন্ড। সিটেটের প্রশ্ন, গ্রাফিক্যাল, ফনেটিক্স, সিস্টেমেটিক, অ্যালফাবেটিক্যাল। কি হবে আনসার? 2024 কে উপলক্ষ করে বা প্রাইমারি টেট 2024 কে লক্ষ্য করে আমাদের কিন্তু প্রাইমারি বা এবং আপার প্রাইমারি ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারাই কিন্তু আমাদের ব্যাচে ক্লাস করতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ 96473000, নাম্বারটি নোট করে রাখো, 9647300217। এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সমস্ত ক্লাসগুলো তোমরা করতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন প্র্যাকটিস করানো হচ্ছে, অল সাবজেক্টের অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস। তোমরা পেয়ে যাবে রেগুলার লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস। রেগুলার লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে। ক্লাসের পরেই থাকছে তোমাদের জন্য পিডিএফ, মক টেস্ট। এখানে কিন্তু তোমরা একবার অ্যাডমিশন নিলেই তোমরা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য সমস্ত ক্লাসগুলো করতে পারবে। ফিজ নিয়ে একদম ভেবো না, কারণ আমাদের ফিজ সব থেকে ওয়েস্ট বেঙ্গলে সবথেকে কম ফিজই কিন্তু আমরা পড়িয়ে থাকি। তো যারা কিন্তু আমাদের ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ, নাম্বারটি নোট করে রাখো, 9647300217। আমাদের প্রতিদিন ক্লাসের টাইম হচ্ছে 8:30, রাত্রি 8:30 কিন্তু আমাদের প্রতিদিন ক্লাস হয়ে থাকে। তাহলে বুঝতে পারছো, অপশন নাম্বার এ হবে গ্রাফিক্যাল। তাহলে সিটেটের প্রশ্ন আমরা যেগুলো করাই সেগুলোই কিন্তু সিটেটে আসে। তারপরে চলে আসে পারপাস অফ রাইটিং। রাইটিং এর কি কি পারপাস রয়েছে আমরা এবার দেখবো। দেখো, ভালো করে দেখো, কেন আমরা রাইটিং শিখবো, কেন আমরা লেখা শিখবো, তার কি কি উদ্দেশ্য রয়েছে আমরা একটু দেখে নিই। প্রত্যেকটা জিনিস কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
দেখো টু দি পয়েন্ট, টু রেকর্ড ইভেন্ট, যে কোনো ঘটনা, ইভেন্ট মানে কি ঘটনা, যে কোনো ঘটনাকে রেকর্ড করা, রেকর্ড মানে কি সঞ্চয় করে রাখা, কিসের মাধ্যমে সঞ্চয় করব, লিখিতভাবে। দেখো আজকে কোনো একটা জিনিস দেখলাম, সেই জিনিসটা আমি একদিন পর বা এক মাস পর বা এক বছর পর জিনিসটা আমি ভুলে যেতে পারি, কিন্তু সেই জিনিসটা যদি আমি ডায়েরিতে লিখে রাখি আমি ভুলবো না, অর্থাৎ সেই ইভেন্টটা বা ঘটনাটাকে আমি কি করলাম, রেকর্ড করে রাখলাম। তাহলে পারপাস অফ দ্য রাইটিং এর কি, সেটা হচ্ছে ইভেন্টকে রেকর্ড করা। 2 নম্বরে যে এক্সপ্লেন, যে কোনো জিনিসকে বর্ণনা করা। মাইক্রোফোন অফ করো, মন দিয়ে শোনো, মাইক্রোফোন অফ করে মন দিয়ে শোনো, যখন আমি বলতে বলবো তখন বলবে। তারপর 3 দেখো, টু প্রেডিক্ট। 3 নাম্বার দেখো, 3 নাম্বার বলছে টু প্রেডিক্ট, টু হচ্ছে কি কমান্ড, ডাইরেক্ট অর রিকোয়েস্ট। ভালো করে দেখো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। 3 নাম্বার কি বলছে দেখো, 3 নাম্বার পয়েন্টে যে টু প্রেডিক্ট, প্রেডিক্ট মানে কি, প্রেডিক্ট কথার অর্থ হচ্ছে অনুমান করা, তাই না? টু কমান্ড, টু কমান্ড মানে কি আদেশ করা। তো লিখিত ভাবে তো আমরা আদেশ করতে পারি, এই তুই জলটা নিয়ে আয়, আমি লিখিত আকারে প্রকাশ করলাম। বা আমি কিছু অনুমান করছি তোমার ব্যাপারে, সেটাও আমি লিখিতভাবে অনুমান করতে পারি। যারা ধরো মুখে কথা বলতে পারে না, তারা কিভাবে অনুমান করবে, লিখিতভাবে। বা যারা কথা বলতে পারে না, তোমাকে কিছু আদেশ করতে চায়, রিকোয়েস্ট করতে চায়, কিসের মাধ্যমে, সবই কিন্তু লিখিত আকারে। তাহলে এগুলো কিন্তু মাথায় রাখবে। তারপরে বলছে একটু ন্যারেট, ন্যারেট কথার অর্থ কি, বর্ণনা করা, ঠিক আছে? তাহলে একটু ন্যারেট, কিছু বর্ণনা করতে ব্যবহার করা হয় লিখিত রূপ। ইনভেন্ট, কোনো কিছু আবিষ্কার করার ক্ষেত্রে, যে তুমি কিছু আবিষ্কার করলে সেটা তো লিখতে হবে সেই ইনভেন্টের ক্ষেত্রে। তারপরে কোনো কিছু ইনফর্ম করতে, ইনফর্ম মানে কি জানানো, কাউকে কোনো কিছু জানাতে আমরা লিখিত রূপ ব্যবহার করি। টু সামারাইজ, কোনো একটা গল্প পড়লাম, গল্পটা আমার মনে থাকবে না, সেটা আমি সামারাইজ করলাম। এই যে তোমাদের নোটসটা আমি সারাদিন খেটে সামারাইজ করেছি, নোটসটা এত ছোট একদিন আসেনি, এর জন্য ওকে সারা দিন পরিশ্রম করতে হয়, মানে কি সামারাইজ। কোনগুলো পরীক্ষা আসে, তাহলে কিসের জন্য, দেখো সামারাইজ। তাহলে এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে রাইটিং এর একটা পারপাস। তাহলে কি কি আমি একটু আবার ডিটেলসে বলে, সংক্ষেপে বলে দিই তোমাদেরকে কি কি মাথায় রাখবে তোমরা, যে রাইটিং এর পারপাস কি কি, পয়েন্টগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে? মুখস্থ না, একটু বুঝে নিলেই পারবে। টু রেকর্ড করতে, এক্সপ্লেন করতে, প্রেডিকশন করতে, ন্যারেট করতে, ইনভেন্ট করতে, ইনফর্ম করতে, আর সামারাইজ করতে। কারো প্রবলেম বুঝতে? এনিবডি কনফিউশন? না স্যার। না সবার স্যার। ক্লিয়ার আছে? ন্যারেটটা বলো। ন্যারেট কিছুই না, ন্যারেট কথার অর্থ হচ্ছে বর্ণনা করা, বিশেষ করে গল্প বর্ণনা করার ক্ষেত্রে ন্যারেট বলা হয়, ঠিক আছে? আর এক্সপ্লেনেশন, কোন একটা ঘটনাকে বিস্তারিত যখন বলবো সেটা হচ্ছে এক্সপ্লেনেশন বা এক্সপ্লেন করা। আর ন্যারেটটা হচ্ছে কোনো কিছু বর্ণনা করা, সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হচ্ছে ন্যারেট, অর্থাৎ কোনো কিছু বর্ণনা করা হয় লিখিত ভাবে, এটাকে বলছে ন্যারেট। চলো নেক্সট দেখো, নেক্সট দেখো, এবার যেটা জানবো সেটা হচ্ছে টাইপ অফ রাইটিং। রাইটিং এর বিভিন্ন যে ভাগগুলো রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো একবার ক্লাসটা শুনলে কিন্তু মনে থাকবে না, ক্লাসগুলো কিন্তু পরবর্তী টাইমে আবার দেখবে। প্রয়োজন হলে আমি ইউটিউবের লিংক দিয়ে দেবো, তখন ইউটিউবে গিয়ে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? ডাউনলোড করে গ্যালারি থেকে দেখবে যদি নেটের প্রবলেম হয়। চলো দেখো, প্রথম যেটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে কি, এক্সপোজিটরি। এক্সপোজিটরি কথাটার মানে কি, দেখো এক্সপোজ করা। আচ্ছা এক্সপোজ মানে কি, প্রকাশ করা। বলি তো আমরা এক্সপোজ করো, কেন তুমি নিজেকে এক্সপোজ করতে পারো না, মানে নিজেকে কেন প্রকাশ করতে পারো না। ঠিক তেমনি এখানে এক্সপোজিটরি কথার অর্থ হচ্ছে প্রকাশমূলক। দেখো কি লেখা আছে, এক্সপোজিটরি রাইটিং ইজ রাইটিং দ্যাট সিক্স টু এক্সপ্লেন, তারপর ইলুমিনেট অ্যান্ড এক্সপোজ। মানে এক্সপোজিটরি রাইটিং হচ্ছে এমন একটা রাইটিং এখানে কি করা হয়, যে কোনো জিনিসকে, যে কোনো বিষয়কে, যে কোনো ঘটনাকে কি করা হয়, এক্সপোজ করা হয়, অর্থাৎ বিস্তারিতভাবে প্রকাশ করা হয়। দিস টাইপ অফ রাইটিং ক্যান ইনক্লুড এসে। ভালো করে মাথায় রাখো পরীক্ষায় কোনগুলো আছে। দেখো পয়েন্টের যে অপশনগুলো আমি হাইলাইট করেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসে, নিউজ পেপার, ম্যাগাজিন আর্টিকেল, তারপর ইনস্ট্রাকশন ম্যানুয়াল এবং টেক্সট বুক। দেখো টেক্সট বুকে কি থাকে, টেক্সট বুকে ধরো রবীন্দ্রনাথের যে মনের যে চিন্তা ভাবনা বা রবীন্দ্রনাথের কোন একটা গল্প, সেটা কি করে রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাশ করে গল্পের মাধ্যমে। আর কি নিউজ পেপার, নিউজ পেপারে যে ঘটনাটা ঘটেছে, যারা সাংবাদিক তারা তো লিখে প্রকাশ করে, অর্থাৎ এগুলো সবই কিন্তু প্রকাশমূলক রাইটিং, যেটা বাংলায় বলছি প্রকাশমূলক রাইটিং বা প্রকাশমূলক লিখন। অর্থাৎ এখানে ডিটেলসে কোনো কিছু লেখা হবে, ডিটেলসে। ওকে, যেমন এসে লেখা হয়, দেখো এসে মানে কি, যেগুলো ধরো তোমার রচনা লিখতে দেয় পরীক্ষায়, তোমরা জানো যে তোমার গ্রাম সম্পর্কে এসে লিখো, একদম বিস্তারিত লিখতে বলেছে 500 ওয়ার্ডে, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে প্রকাশমূলক,
অর্থাৎ শিক্ষার্থীরা এখানে যখন লিখবে নিজের মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করার ক্ষমতা রাখে, এটাকে বলছে এক্সপোজিটরি রাইটিং। নেক্সট দেখো, ইট ইজ এ সাবজেক্ট ওরিয়েন্টেড। ভালো করে দেখো, এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট ওরিয়েন্টেড, অর্থাৎ তোমাকে একটা সাবজেক্ট দিয়ে দেওয়া হবে, যে তোমাকে বলা হলো ক্লাসে আজকে গরুর রচনা লিখো, তুমি কিন্তু গরুর রচনায় লিখবে, বাঘের রচনা লিখতে পারবে না। অর্থাৎ তোমাকে একটা সাবজেক্ট দিয়ে দেওয়া হবে, সেই সাবজেক্টের উপর ভিত্তি করে তোমাকে রচনা করতে হবে। তারপরে বলছে দেখো, ইন হুইচ অথর্স ফোকাস অন টেলিং ইউ অ্যাবাউট গিভেন টপিক অর সাবজেক্ট উইদাউট ভোসিং দেয়ার পার্সোনাল ওপিনিয়ন। ভালো করে বোঝো জিনিসটা কি, জিনিসটা কি বলছে, যে এটা কি, এটা একটা সাবজেক্ট ওরিয়েন্টেড, অর্থাৎ তুমি সাবজেক্টের ওপর ভিত্তি করে লিখবে, তুমি তোমার এখানে পার্সোনাল ওপিনিয়ন দিতে পারবে না। ভালো করে বোঝো, এখানে তুমি তোমার পার্সোনাল ওপিনিয়ন ব্যবহার করতে পারবে না বা দিতে পারবে না। অর্থাৎ সাবজেক্টটা কি আছে, সাবজেক্টের উপর ভিত্তি করে তোমাকে লিখতে হবে। ধরো তোমাকে বললো গরুর রচনা লিখতে, তুমি গরুর রচনা লিখলে গরুর হাত আছে না, সরি গরুর হাত নেই, গরুর 4টে পা আছে, 2টো শিং আছে, একটা লেজ আছে, গরু দুধ দেয়। তুমি ওপিনিয়ন লিখলে গরু যদি দুধ না দিত না, তাহলে সব থেকে ভালো হতো। তাহলে এই যে কথাটা বললাম যে গরুর দুধ না দিলে সব থেকে ভালো হতো, তোমার যে নিজের ওপিনিয়ন, এটা কিন্তু তুমি লিখতে পারবে না, এই গরুর সম্পর্কে বর্ণনা দিতে হবে। এটা হচ্ছে কি এক্সপোজিটরি রাইটিং। কারো বুঝতে প্রবলেম জানাও এবার, না স্যার। কারোর বুঝতে এবার প্রবলেম হলে এবার একটু জানাও। না স্যার, স্যার একদম আরেকবার ঠিক আছে। রিপিট করলে ভালো। আচ্ছা, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, স্যার আমার বুঝে নাও। আমার অসুবিধা হলো স্যার, আরেকবার বলুন। আচ্ছা, এক্সপোজিটরি মানে হচ্ছে প্রকাশ করা। এক্সপোজ কথার অর্থ হচ্ছে প্রকাশ করা। এক্সপোজিটরি মানে হচ্ছে প্রকাশধর্মী লিখন, যেখানে কোনো স্টুডেন্ট কি করবে, যে কোনো জিনিসকে এক্সপোজ করবে, অর্থাৎ বর্ণনা দেবে। যেমন হতে পারে এসে, এসে মানে কি, রচনাধর্মী কোনো লেখা, প্রবন্ধ লেখা। যেমন তুমি যখন ক্লাস 10-এ পড়তে, তোমাকে লিখতে বলা হতো না যে তোমার একটা ঘটনা লেখো, বা তুমি রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু লেখো, তুমি রবীন্দ্রনাথ সম্পর্কে লিখবে, এখানে তোমার কিন্তু ব্যক্তিগত মতামত তুমি দিতে পারবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সপোজিটরি। দেখো এখানে লেখা আছে এসে, নিউজ পেপার, ম্যাগাজিন। দেখো ভালো করে বোঝো, যখন তোমার বাড়ির পাশে ধরো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো সাংবাদিক গেছে, রিপোর্টার গেছে, সেই ঘটনাটা সে ভালো করে দেখেছে, ডিটেলসে দেখেছে, তারপর দিন কিন্তু নিউজ পেপারে লিখেছে। আচ্ছা তোমরা কি বলতে পারবে, নিউজ পেপারে যখন রিপোর্ট লেখা হয়, তখন কোন রিপোর্টার তার নিজের বক্তব্য দেয়, নিজের মন্তব্য কি দেয়, বলো আমাকে? না স্যার। না স্যার। সে কখনো বলে না যে ঘটনাটা এমনটা না হয় এমনটা হলে ভালো হতো, কখনো বলে না। কি বলে, যে সে গিয়ে ভিজিটিং করে যে ঘটনাটা ঘটেছে সেটাকে অনুসন্ধান করে, সে অনুসন্ধান করে কিন্তু সেটা লেখে। অর্থাৎ এখানে নিজের ওপিনিয়ন দেওয়ার বিন্দু মাত্র স্কোপ থাকে না। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, মাথায় রাখবে। চলো নেক্সট দেখো, নেক্সট চলে আসি ডেসক্রিপটিভ রাইটিং। এবার চলে আসি ডেসক্রিপটিভ মানে কি, বর্ণনা করা, অর্থাৎ ডিটেলসে কোনো কিছু বলা। দেখো ডেসক্রিপটিভ রাইটিং মেন পারপাস ইজ টু ডেসক্রাইব করা। তাহলে এটার প্রধান লক্ষ্য কি, এটার প্রধান লক্ষ্য হচ্ছে ডেসক্রাইব করা, অর্থাৎ বর্ণনা করা। এই রাইটিং এর প্রধান লক্ষ্য হলো যে কোনো বিষয় বস্তুকে ডিটেলসে বর্ণনা করা। এখানে তুমি তোমার নিজের ওপিনিয়ন দিতে পারবে, জিনিসটা বুঝতে পেরেছো? তুমি তোমার নিজের মতামত এখানে পোষণ করতে পারবে। যেমন তোমাকে একটা প্রশ্ন দিল যে বর্তমানে অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করো। ভালো করে বোঝো, বর্তমানে অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে তুমি একটা প্রবন্ধ রচনা লিখো। তুমি কি তোমার নিজের মতামত দিতে পারবে না? বলো, পারবে কিনা? তুমি তো বলবে যে বর্তমানে ইকোনমিক অবস্থা এরকম আছে, যদি আমরা এইভাবে চলি তাহলে এইভাবে আরো বেশি উন্নত করতে পারবো। তুমি তো অবশ্যই বলবে তোমার নিজের মতামত। এই যে নিজের মতামতটা তুমি দিয়ে লিখছো, এটাকে কি বলা হয়, ডেসক্রিপটিভ রাইটিং। দুটো জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো? কারো কনফিউশন? না স্যার। কারো বুঝতে প্রবলেম? না স্যার। চলো, প্রবলেম হলে অবশ্যই জানাবে। নেক্সট দেখো, নেক্সট 3 নাম্বার পয়েন্ট বলছি, দেখো পারসুয়েসিভ রাইটিং। এই কথাটির মানে কি, দেখো পারসুয়েসিভ কথাটির মানে হচ্ছে, পারসুয়েসিভ রাইটিং ইজ এনি রিটেন ওয়ার্ক দ্যাট ট্রাই টু কনভিন্স দ্য রিডার টু রাইট ওপিনিয়ন। ভালো করে বোঝো, আমি যখন লিখিত কোনো কিছুর মাধ্যমে তোমাকে কি করব, কনভিন্স করার চেষ্টা করব, রাজি করার চেষ্টা করব। ধরো কালকে আমি পিকনিকে যাব, তোমাকে বলছি তুমি রাজি হচ্ছ না, আমি একটা চিঠি লিখলাম তোমাকে দিয়ে, একদম সুন্দর করে এমন ভাবে চিঠি লিখলাম, তুমি আমার চিঠি পড়ে একদম কনভিন্স হয়ে গেলে আমার সঙ্গে পিকনিকে যেতে। এই যে তোমাকে কনভিন্স করছি, এই কনভিন্স করাটার যে রাইটিং সেটা হচ্ছে পারসুয়েসিভ রাইটিং। বোঝা গেল? এখানে কি করবে বক্তা, অর্থাৎ যে রাইটার, সে কি করবে,
তার যে অডিয়েন্স রয়েছে বা রিডার রয়েছে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করবে তার বক্তব্যের মাধ্যমে। এটাকে বলছে পারসুয়েসিভ রাইটিং। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো হ্যাঁ স্যার। নেক্সট দেখো, এবার চলে আসে ন্যারেটিভ। ন্যারেটিভ মানে কি বললাম, যে এর আগে কি বলেছি বলো তো? ন্যারেটিভ মানে গল্প বর্ণনা করা। ন্যারেটিভ কথাটির অর্থ হচ্ছে গল্প বর্ণনা করা, কোন একটা বিষয়বস্তু বর্ণনা করা। আমরা আরো ডিটেলসে জানবো। দেখো কি বলছে। হ্যাঁ দেখো, ন্যারেটিভ রাইটিং হচ্ছে কি মেন পারপাস। তাহলে ন্যারেটিভ যেটা বলছে, ন্যারেটিভ রাইটিং এর প্রধান লক্ষ্য বা পারপাস কি কি রয়েছে? ইজ টু টেল এ স্টোরি, অর্থাৎ বিশেষ করে গল্প বলার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। শুধুমাত্র গল্প না, কি নোবেল, শর্ট স্টোরি, তারপর নোভেলস, পোয়েট্রি অ্যান্ড বায়োগ্রাফি, এই সমস্ত জিনিসগুলো যখন আমরা বর্ণনা করব সেটাকে বলছে ন্যারেট। ঠিক আছে? অর্থাৎ কোনো নোবেল, উপন্যাস, তারপর হচ্ছে শর্ট স্টোরি, তারপর হচ্ছে কি নোভেলস, পোয়েট্রি অ্যান্ড বায়োগ্রাফি, তোমার জীবনী সম্পর্কে যখন আমি বর্ণনা করব। অর্থাৎ ন্যারেট কথার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত একটা বর্ণনা, অর্থাৎ সেখানে একটা লিমিটেশন থাকবে। এটাকে বলছে ন্যারেট বলছে। যখন এমসিকিউ প্র্যাকটিস করবো বুঝতে পারবে। দেখো, ক্যান ওয়াল ফল ইন দ্য কি ন্যারেটিভ রাইটিং স্টাইল? সিম্পলি ন্যারেটিভ রাইটিং আনসার দ্য কোশ্চেন হোয়াট হ্যাপেন দেন, তারপরে কি ঘটবে। ভালো করে জিনিসটা বোঝো। ন্যারেটিভের ক্ষেত্রে কি হয়, তুমি ধরো একটা কোনো গল্প বলছো, গল্পটা যখন আমি বর্ণনা করছি তখন তোমার মনের মধ্যে একটা বারবার প্রশ্ন আসবে, এরপরে কি হবে, এরপরে কি হবে, এরপরে কি হবে। এটা আমাদের মধ্যে কিউরিসিটি থাকে না কোনো গল্প বললে? থাকে তো। যখন আমাদের বাড়িতে আমরা ছোট ছিলাম, দাদুরা যখন গল্প বলতো, তখন সে গল্পে যখন দাদুরা বলতে বলতে থেমে যেত, আমরা বলতাম না তারপরে কি হলো? মনে পড়ছে তোমাদের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। তার মানে কি থাকবে? তাহলে বোঝো ন্যারেটিভ আর এক্সপ্লেন কথার মধ্যে পার্থক্য। এক্সপ্লেন করার হচ্ছে কি একটা বর্ণনা দিচ্ছি, সেখানে কিন্তু তোমার মনে মধ্যে কিউরিসিটি থাকবে না যে এরপরে কি হলো, এরপরে কি হলো, এরকম কিউরিসিটি থাকবে না। কিন্তু এই ন্যারেটিভের ক্ষেত্রে কি হবে, তোমার মধ্যে একটা কিউরিসিটি থাকবে যে এরপর কি হতে পারে। এটা হচ্ছে ন্যারেটিভ। তারপর নেক্সট দেখো, কনভেনশন ইন রাইটিং। কনভেনশন কথার অর্থ হচ্ছে একটা রাইটিং এর কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। দেখো বলছে এখানে কি কি থাকবে, সঠিক স্পেলিং থাকবে, অর্থাৎ সঠিক বানান থাকতে হবে। পাঞ্চুয়েশন, আচ্ছা পাঞ্চুয়েশন মানে জানো তোমরা? পাঞ্চুয়েশন বলতে কি বোঝায়? না স্যার জানি না। হ্যাঁ স্যার, কমা কমা ফুল স্টপ এক্সক্লেমেশন এই সাইনগুলো ব্যবহার হয় স্যার। হ্যাঁ একদম কারেক্ট। শোনো শোনো এবার, পাঞ্চুয়েশন মানে হচ্ছে জ্যোতি চিহ্ন, বাংলায় বলছে কিরকম, এই যে কমা, দাড়ি, ফুল স্টপ, জিজ্ঞাসা চিহ্ন, এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে চিহ্নটা, এইগুলোকে আমরা কি বলছে? পাঞ্চুয়েশন। এই যে সেমিকোলন, সবই কিন্তু পাঞ্চুয়েশনের মধ্যে পড়ছে, অর্থাৎ জ্যোতি চিহ্ন। তাহলে আমি একটা বড় জিনিস লিখে গেলাম, লিখলে তো হবে না, একটা তোমাকে সঠিক জায়গাতে কমা দিতে হবে, না হলে কিন্তু বাক্যটার অর্থ অসম্পূর্ণ থাকবে। তাই সঠিকভাবে পাঞ্চুয়েশনের ব্যবহার থাকতে হবে। আর কি বলছে, গ্রামার, যে তুমি লিখলে লিখে গেলে সেটা নয়, তোমাকে গ্রামার মেনটেন করে লিখতে হবে। তারপরে পয়েন্টে কি বলছে দেখো, অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার, তুমি যে বাক্যটা লিখছো তার স্ট্রাকচার বা তার গঠনটা তোমাকে ঠিকঠাক রাখতে হবে। তাহলে এগুলোই দেখলাম। আর একটা পয়েন্ট মাথায় রাখবো, সেটা হচ্ছে ওয়ার্ড চয়েস। তোমাকে কোন ওয়ার্ডটা কোথায় ব্যবহার করতে হবে তোমাকে জানতে হবে। যেমন দেখো, তুমি কোনো স্যারের কাছে যাচ্ছ, স্যারের কাছে বললে স্যার আমাকে বইটা দিন, তোমাকে কি করতে হবে? ওখানে ওয়ার্ড চয়েস করতে হবে, রিকোয়েস্ট করতে হবে যে স্যার দয়া করে আমাকে আপনার বইটা দেবেন। কারণ বোঝো, সিচুয়েশন ওয়াইজ তোমাকে ওয়ার্ড চয়েস করতে হবে। তুমি কি একটা ছোট্ট বাচ্চাকে গিয়ে বলবে যে রিকোয়েস্ট করবে? না, করবে না। তোমার থেকে যে সিনিয়র, তুমি যে রেসপেক্ট পাওয়ার যোগ্য তাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে। এটাই হচ্ছে আমাদের ভাষা। কারণ দেখো, সিচুয়েশন ওয়াইজ তোমাকে কি করতে হবে? ওয়ার্ড চয়েস করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম দেখে নাও একটু সংক্ষেপে। এখান থেকে আমরা জানলাম যে যে একটা রাইটিং এর ক্ষেত্রে, একটা প্রপার রাইটিং এর ক্ষেত্রে কি কি কনভেনশন থাকবে বা বৈশিষ্ট্য থাকবে। প্রথমত স্পেলিং ঠিকঠাক থাকতে হবে, পাঞ্চুয়েশন ঠিকঠাক থাকতে হবে, গ্রামার, সেন্টেন্সের স্ট্রাকচার এবং ওয়ার্ড চয়েস, এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার সবার? চলো দেখো, সিটেটের প্রশ্ন করে ফেলো তাড়াতাড়ি। দেখো, কনভেনশন অফ রাইটিং ইনক্লুড, সিটেটের প্রশ্ন বলছে প্রপার পাঞ্চুয়েশন, ইমাজিনেশন, গুড ভোকাবুলারি আর স্টোরি আইডিয়া। কি হবে আনসার? তাহলে বুঝতে পারছো, পাঞ্চুয়েশন। অপশন আমাদের এ হয়ে গেল কারেক্ট আনসার। কি কঠিন লাগছে ইংলিশ পেডাগোগি? না স্যার। না স্যার। অপশন এ হবে আমাদের একদম কারেক্ট।
প্রপার পাঞ্চুয়েশন আমাকে ব্যবহার করতে হবে। নেক্সট দেখো, নেক্সট বলছে দেখো, ফ্রম সাউন্ড টু রাইটিং ইজ কল্ড। তো এগুলো একটা পয়েন্ট ছোট ছোট মাথায় রাখবে। যখন কোনো শব্দকে আমরা লিখিত আকারে প্রকাশ করব সেই টার্মটাকে আমরা কি বলবো? অর্থোগ্রাফি। মাথায় থাকবে, যখন কোনো মানে সাউন্ডকে আমরা লিখিত আকারে প্রকাশ করব তাকে আমরা বলবো অর্থোগ্রাফি। আবার যখন কোনো রিটেন ফর্মকে যখন আমরা সাউন্ডে প্রকাশ করব তাকে বলবো আমরা কি? অর্থোএপি। ক্লিয়ার? দুটো পয়েন্ট। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ চলো। স্যার। মাথায় রাখবে। তারপরে যেটা দেখবো রাইটিং প্রসেস। দেখো আজকে একটা কোশ্চেন ছিল মনে হয় তোমাদের, দেখেছো নিশ্চয়ই মক টেস্ট দিতে গিয়ে, যে রাইটিং ইজ এ প্রোডাক্ট ড্যাশ প্রসেস, এরকম ছিল না একটা অপশনে, প্রোডাক্ট প্রসেস, এরকম মনে পড়ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ছিল। হ্যাঁ স্যার ছিল। কি আনসার করেছো বলো তো? স্যার রাইটিং ইজ এ প্রসেস নট প্রোডাক্ট। একদম কারেক্ট। দেখো দেখো এবার দেখে নাও কেন, কেন জিনিসটা বুঝে নাও। দেখো বোঝো ভালো করে। রাইটিং এর মধ্যে বিভিন্ন প্রসেস রয়েছে, অর্থাৎ একটা লিখার ক্ষেত্রে বিভিন্ন আমরা প্রসেস বা একটা স্টেপ মেনটেন করব। একদম পর পর কিন্তু মনে রাখবে, পর পর পরীক্ষা আসবে, একদম পর পর। দেখো প্রথম পয়েন্টটা হচ্ছে ব্রেন স্টর্মিং, যেটাকে বলছে প্রি রাইটিং স্টেজ। ভালো করে বোঝো, তুমি কোনো কিছু লেখার আগে তুমি কি করবে বলো তো? ভাববে, ঠিক তো? তুমি কোনো কিছু লেখার আগে কিন্তু তুমি আগে ভেবে নিবে, চিন্তা করবে। অর্থাৎ যে চিন্তা করছো, লেখার আগে চিন্তা করছো, তাই এটার নাম হচ্ছে প্রি রাইটিং। প্রি মানে আগে, রাইটিং মানে লেখা, অর্থাৎ লেখার আগে, সেটাকে বলছে প্রি রাইটিং। আর ব্রেন স্টর্মিং কথাটির অর্থ কি? ব্রেন স্টর্মিং কথাটির অর্থ হচ্ছে আমাদের ভাবনা। ব্রেন স্টর্মিং কথাটির অর্থ হচ্ছে আমাদের মনে মনে চিন্তা করা। ঠিক আছে? দেখো কি বলছে, ইট ইজ অলসো কল্ড প্ল্যানিং স্টেজ। তাহলে এটাকে আমরা কি আর একটা নামে রাখবো? প্ল্যানিং। অর্থাৎ যে জিনিসটা তুমি লিখতে বসছো বা যে জিনিসটা তুমি লিখবে বলে ভাবছো, সেটা সম্পর্কে আগে কি করবে? তুমি প্ল্যানিং করবে, যে আমি এটা এইভাবে লিখবো, ওটা এইভাবে লিখবো, এটা আমি এইভাবে লিখবো। অর্থাৎ তুমি প্রথমে প্ল্যানিং করবে। ওকে? আর ছাড়া কি বলছে দেখো, ইট ইজ অলসো কল্ড যে কি ব্রেন স্টর্মিং স্টেজ, যেটা আমি তোমাদেরকে বললাম। তাহলে এখানে দেখো, এই পর্যায়ে শিক্ষার্থীরা কোনো কিছু লেখার আগে সেই বিষয় বা বস্তু সম্পর্কে ভাবতে শুরু করে। আমি বাংলায় লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? কিছু শুনতে পাচ্ছি তাহলে না। হ্যাঁ, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যাঁ এবার পাচ্ছি। দেখো তাহলে দেখো আমরা কি জানলাম, যে আমাদের রাইটিং এর প্রথম স্টেপটা কি? রাইটিং এর প্রথম স্টেপটা হচ্ছে ব্রেন স্টর্মিং। প্রথম পয়েন্ট মাথায় রাখবে। অথবা সেটাকে বলা হয় প্রি রাইটিং স্টেজ, অথবা সেটাকে বলা হয় প্ল্যানিং স্টেজ। জিনিসটা মাথায় থাকবে। তাহলে প্রথম স্টেপটা কি? ব্রেন স্টর্মিং, অথবা প্রি রাইটিং স্টেজ, অথবা প্ল্যানিং স্টেজ। এই নামগুলো শুধু মাথায় রাখবে। সেকেন্ড সেকেন্ড কি দেখো, আমি ধরো প্ল্যানিং করলাম, তারপরে কি করব? আউটলাইন করব। আউটলাইন করব বা ড্রাফটিং করব। জিনিসটা দেখো, ড্রাফটিং মানে কি? কোনো কিছু লেখা। আমি আগে ভাবলাম, ভাবার পরে কি করব? আমি লিখবো, অর্থাৎ ড্রাফটিং করব। দেখো এটা হচ্ছে হোয়েল রাইটিং, যখন আমি লিখছি। তাহলে ড্রাফটিং কখন করা হয়? হোয়েল রাইটিং। যখন আমি, হোয়েল মানে কি? যখন লিখছি তখন সেটাকে বলছে ড্রাফটিং। ড্রাফটিং কথার অর্থ হচ্ছে লেখা। এটাকে কি বলা হয়? ট্রান্সলেটিং স্টেজ বলা হয়। ট্রান্সলেট মানে কি? যেটা আমি মনে মনে ভেবেছি সেটাই আমি কি করছি? ট্রান্সলেট করছি। কোথায়? আমার খাতাতে। অর্থাৎ আমার মাইন্ড থেকে আমি খাতাতে আমার ধারণা, আমার চিন্তা, সেগুলোকে ট্রান্সলেট করছি। আর একটা কি বলছে? এক্সকিউশন স্টেজে বলছে, অর্থাৎ এটা এক্সকিউশন করা, অর্থাৎ বহিঃপ্রকাশ করার স্টেজ। বোঝা গেল? এই নামগুলো মাথায় রাখবে। এগুলো থেকে ডিটেলসে প্রশ্ন আসে না, শুধু নামগুলো পরীক্ষা আসে, যে স্টেপগুলো পরপর মনে রাখার জন্য, বা কি কি প্রশ্ন আসবে আমি সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে মাথায় রাখবো কি? ব্রেন স্টর্মিং, প্রি রাইটিং বা প্ল্যানিং। দ্বিতীয়টা কি? দ্বিতীয় স্টেপ হচ্ছে কি? ড্রাফটিং। সেটাকে বলা হয় হোয়েল রাইটিং স্টেজ। এছাড়াও নাম রাখা হয়েছে কি? ট্রান্সলেটিং স্টেজ। এছাড়াও নাম রাখা হয়েছে কি? এক্সিকিউশন স্টেজ। এই নামগুলো একটু মাথায় রাখবে। দেখো কি বলছে, এই পর্যায়ে শিক্ষার্থীরা তার মনের চিন্তা ভাবনাগুলোকে লিখিত আকারে প্রকাশ করে। ক্লিয়ার হচ্ছে সবার? আর প্রবলেম? না স্যার। আর প্রবলেম? চলো না নেক্সট দেখো। না স্যার। নেক্সট 3 নাম্বার দেখো। 3 নম্বরে কি বলছে? রিভিশন। ভালো করে বোঝো। প্রথম আমি প্ল্যানিং করলাম, প্ল্যানিং করে আমি লিখলাম। লেখার পরে কি করব? দেখি তো আমার লেখাটা ঠিকঠাক আছে কিনা। আমি আবার পড়তে শুরু করলাম, তার মানে রিভিশন করতে শুরু করলাম।
রিভিশন মানে কি চেক করতে শুরু করলাম যে আমার লেখাটা ঠিকঠাক আছে কিনা। চেক করা হয়ে গেল, তারপরে কি করব, যদি কোনো জায়গায় আমার বানান ভুল থাকে বা কোনো ওয়ার্ড যদি আমার লিখতে ভুল হয়, আমি কি করব, এডিটিং করব। এটাকে কি বলা হয়, পোস্ট রাইটিং স্টেজ বলা হয়। কারণ লেখা আমার হয়ে গেছে, লেখার পরে আমি ভেরিফাই করছি, মানে কি পোস্ট, পোস্ট কথার অর্থ হচ্ছে পরে, রাইটিং মানে লেখা, তাই লেখার পরে, তাই এটাকে কি বলছে, রিভিশন স্টেজ বলা হয়, বা এটাকে চেক স্টেজ বলা হয়, বা এডিটিং স্টেজ বলা হয়, বা পোস্ট রাইটিং স্টেজ বলা হয়। এটাকে কি বলা হয়, প্রুফ রাইটিং স্টেজ। প্রুফ করা, ইমপ্রুভ করা মানে উন্নত করা, জিনিসটা বুঝতে পেরেছো? এটাকে বলা হয় প্রুফ রাইটিং স্টেজও বলা হয়। যদি তোমার লেখার মধ্যে কোনো ভুল থাকে বা লেখার মধ্যে যদি ত্রুটি থাকে, সেগুলোকে সংশোধন করে কি করে আরো বেশি ইমপ্রুভ করা হয়, তাই এটাকে বলা হয় প্রুফ রাইটিং স্টেজ। দেখো, এই পর্যায়ে শিক্ষার্থীরা তার লিখিত বিষয়বস্তুটিকে পুনরায় যাচাই করে, যদি কিছু পরিবর্তন করার প্রয়োজন হয় সেটাকে সে পরিবর্তন করে। ক্লিয়ার হয়েছে সবার? এনি ডাউট? ঠিক আছে আর বুঝতে 2024-কে উপলক্ষ করে বা প্রাইমারি টেট 2024-কে লক্ষ্য করে আমাদের কিন্তু প্রাইমারি বা এবং আপার প্রাইমারি ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারাই কিন্তু আমাদের ব্যাচে ক্লাস করতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ 96473000, নাম্বারটি নোট করে রাখো, 9647300217। এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সমস্ত ক্লাসগুলো তোমরা করতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন প্র্যাকটিস করানো হচ্ছে, অল সাবজেক্টের অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে, রেগুলার লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস। রেগুলার লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে। ক্লাসের পরেই থাকছে তোমাদের জন্য পিডিএফ, মক টেস্ট। এখানে কিন্তু তোমরা একবার অ্যাডমিশন নিলেই তোমরা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য সমস্ত ক্লাসগুলো করতে পারবে। ফিজ নিয়ে একদম ভেবো না, কারণ আমাদের ফিজ সব থেকে ওয়েস্ট বেঙ্গলে সবথেকে কম ফিজই কিন্তু আমরা পড়িয়ে থাকি। তো যারা কিন্তু আমাদের ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ, নাম্বারটি নোট করে রাখো, 9647300217। আমাদের প্রতিদিন ক্লাসের টাইম হচ্ছে 8:30, রাত্রি 8:30 কিন্তু আমাদের প্রতিদিন ক্লাস হয়ে থাকে। দেখতে পাচ্ছ আমাদের ক্লাসের ডেলি ক্লাস রুটিন দেখতে পাচ্ছ, যেটা আমাদের পেড ব্যাচে ক্লাস করা হবে। সোমবার চাইল্ড সাইকোলজি, মঙ্গলবার বেঙ্গলি, বুধবার ম্যাথ, ইভিএস, ইংলিশ, তারপর শনি রবিবার আমরা ইউটিউবে ক্লাস দিয়ে থাকি। তো সপ্তাহে কিন্তু আমাদের রেগুলার লাইভ ক্লাস হচ্ছে 8:30, প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাসে দেখতে পারবে। এছাড়াও কিন্তু তোমরা রেকর্ড ক্লাসও পেয়ে যাবে। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, ঠিক আছে। তারপর নেক্সট কি করব, আমার সবকিছু যাচাই করা হয়ে গেছে, সবকিছু বানান ভুল আছে কিনা সবকিছু দেখা হয়ে গেছে। এবার কি করব, আমি সেটা সাবমিট করব, অর্থাৎ প্রকাশ করব। দেখো, জিনিসটা ভালো করে বোঝো। যখন তুমি ফেসবুকে একটা ছবি আপলোড করো, কি ভাবো, ছবিটা আপলোড করার আগে তুমি ভাবো যে ক্যাপশন কি দেওয়া যায়। তুমি আগে মনে মনে ভাবছো ক্যাপশন কি দেওয়া যায় যাতে সবাই লাইক করে, ভেবে নিলে। তারপরে কি করলে, তুমি লিখতে শুরু করলে, ক্যাপশনটা লেখা হয়ে গেল। তারপর তুমি আবার নিজে পড়ছো যে কোথাও ভুল হয়েছে লেখা, যে লেখার মধ্যে কি আমার ছন্দের মিল আছে, দেখে নিলে, অর্থাৎ রিভিশন করে নিলে। তারপরে কি করলে, তুমি পোস্ট করে দিলে। এটা মাথায় রাখো, ফেসবুকের স্টোরি দিয়ে। তারপরে কি করলে, তুমি পাবলিশ করলে বা মনিটরিং করা। মনিটর মানে কি, কম্পিউটার মনিটরে কি হয় দেখা যায়, মানে কি পাবলিশ করা যায়। তাই বলছি, এই পর্যায়ে তার লিখিত বিষয়বস্তুটিকে সবার সামনে তুলে ধরে। ওকে, তাহলে এখান থেকে আমরা কিভাবে মনে রাখবো, তোমাদের নিজের গল্প করে মনে রাখো। আমি একটা ছবি তুলেছি, ছবিটা আমি ফেসবুকে আপলোড করব। কি, ছবিটা আপলোড করার আগে কি ক্যাপশন দিব, সেই ক্যাপশন সম্পর্কে আমি ভাবলাম প্রথমে। এটাকে বলছে কি প্রথম স্টেজ, ব্রেন স্টর্মিং। দ্বিতীয় স্টেজ কি, আমি ক্যাপশনটা ফেসবুকে লিখলাম, এটা হচ্ছে কি ড্রাফটিং স্টেজ। তারপর ক্যাপশন লেখা কমপ্লিট, তারপর আমি এটাকে রিভিশন করব বা চেক করে দেখব যে আমার ক্যাপশন লিখতে কোনো গোলমাল হয়েছে কিনা বা কোনো ভুল হয়েছে কিনা। সবকিছু ঠিকঠাক করে নিলাম, তারপরে কি করব, আমি পাবলিশ করে দেব, অর্থাৎ পোস্ট করে দেব। মনে থাকবে সবার গল্প আকারে? হ্যাঁ মনে স্যার, থাকবে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কারো ভুল হবে না তো পরীক্ষায়? না স্যার, রিভিশন করতে হবে। চলো চেষ্টা নেক্সট দেখো, করবো ভালো করে স্যার। প্রশ্নটা পড়ো। হ্যাঁ বলো। স্যার বলছি চেষ্টা করবো স্যার, যতটুকু পারফেক্ট করা যায়। পারফেক্ট কেন, এত গল্প করে বলে দিচ্ছি তবুও বলছো চেষ্টা করবো। ছবি আপলোড করার সময় এগুলো তোমার মনের মধ্যে আসে না, ক্যাপশন দেওয়ার কথা? হ্যাঁ স্যার, আছে তো? কিন্তু অত কনফিডেন্স রাখা ভালো না, একটু ইয়ে থাকাও ভালো। হ্যাঁ, কনফিডেন্স রাখতে হবে। দেখো, ভালো করে প্রশ্নটা পড়ো, আনসার করতে হবে তোমাদেরকে নিজেকে। বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ স্টেপ ইন দ্য প্রসেস অফ ডেভেলপিং রাইটিং স্কিল।
তাহলে রাইটিং স্কিলের কোনটি স্টেপ নয়? ভালো করে দেখো, অপশন এ বলছে কি প্রুফ রিডিং, অপশন এ কি বলছে প্রুফ রিডিং। তারপর দেখো অপশন বি 2 বলছে কি এডিটিং, অপশন 2 বলছে এডিটিং, অপশন 3 বলছে কি ট্রান্সক্রিবিং, অপশন 4 বলছে ড্রাফটিং। কি হবে আনসার? স্যার 3 নম্বরটা। অপশন 3 হবে স্যার, অপশন 3 ট্রান্সক্রিপ্টিং। একদম তিন এটা নাম্বারটা দেখো হবে স্যার। হ্যাঁ এখানে কিন্তু ট্রান্সলেশন নেই, ঠিক আছে, এটা কিন্তু অন্য একটা ওয়ার্ড, ঠিক আছে, এটা কিন্তু ভুল হয় না। ওকে চলো নেক্সট দেখো 3 নাম্বারটা। নেক্সট কোশ্চেন তোমরা আনসার করবে, আমি একবার পড়ে দিই দেখো। হুইচ অন অফ দ্য ফলোইং শুড বি টিচার নট ইউজ হোয়েল ইনিশিয়েটিং দ্য প্রসেস রাইটিং অ্যাপ্রোচ। যখন তুমি শিক্ষার্থীদেরকে প্রথম অবস্থায় রাইটিং শিক্ষা দেবে, তুমি কোনটাকে ফলো করবে না, ঠিক আছে, কোনটা ফলো করবে না? দেখো ড্রাফটিং অ্যান্ড রিভাইজিং, অপশন 2 বলছে কি প্রুফ রিডিং বিফোর ফাইনাল ড্রাফট, অপশন 3 বলছে কি ব্রেনস্টর্মিং, অপশন 4 বলছে ডিকটেটিং নোটস। বলো স্যার ডিকটেটিং নোট। স্যার অপশন 4 হবে স্যার, ডিকটেটিং নোটস। ওকে বুঝতে পেরেছো প্রশ্ন কিরকম হয় পরীক্ষায়? নাম্বারটা হবে স্যার। হ্যাঁ তোমরা যদি এগুলো একটু ভালো করে পড়ে যাও, হ্যাঁ এগুলো যদি ভালো করে বারবার রিভিশন করো, কোনো পরীক্ষায় একটা কোশ্চেন বাইরে আসবে না, ভালো করে পড়ে যাবা। চলো নেক্সট দেখো, এবার দেখো স্টেজ। এবার আমরা স্টেজ সম্পর্কে জানবো, রাইটিং এর কি কি স্টেজ আছে ভালো করে দেখো। প্রথম যেটা জানবো সেটা হচ্ছে কন্ট্রোল রাইটিং, আমি বাংলায় লিখে দিয়েছি জিনিসটা বোঝার জন্য তোমাদের। কন্ট্রোল রাইটিং কি দেখো, যখন কোনো শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে কোনো কিছু লেখার জন্য নির্দেশ প্রদান করে, অর্থাৎ শিক্ষার্থীরা শিক্ষকের নির্দেশ মতো লেখে, এক্ষেত্রে শিক্ষক মহাশয় শিক্ষার্থীর লেখাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করে। অর্থাৎ দেখো ধরো তোমাকে আমি কিছু লিখতে বললাম, লেখার ক্ষেত্রে আমি তোমার কন্ট্রোল করব যে তুই এটা লিখবি না এটা লিখ, ওটা লিখবি না এটা লিখ, অর্থাৎ তোমার লেখার ক্ষেত্রে আমার কন্ট্রোল থাকবে, তুমি ফ্রি মনে সবকিছু লিখতে পারবে না, সেটাকে বলছে কন্ট্রোল রাইটিং। এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে করা হয়। দেখবে যখন বাচ্চারা অ আ লেখে তখন আমরা কি করি বলতো, ওর হাতে হাত ধরে আমরা লেখা শেখাই না, অ এভাবে লেখো, আ এভাবে লেখো, মনে পড়ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ এটাকে কি বলছে, এটাকে বলছে কন্ট্রোল রাইটিং। অর্থাৎ এখানে যে শেখাবে বা শিক্ষক মহাশয় তার শিক্ষার্থীর লেখার উপরে সম্পূর্ণভাবে কন্ট্রোল থাকবে। ক্লিয়ার হয়েছে সবারটা? এক্ষেত্রে অ্যাকিউরেসির ওপরে অর্থাৎ নির্ভুলতার ওপরে কিন্তু জোর দেওয়া হয়, যাতে সঠিকভাবে সে লিখতে পারে তার উপরে জোর দেওয়া হয়, অ্যাকিউরেসি মেনটেন করার উপরে জোর দেওয়া হয়। এই পয়েন্টগুলো মাথায় রাখবে। তার বলছে দেখো যেমন কপি করা, শিক্ষক মহাশয় বললো যে আমি যা যা বলছি সেগুলো লেখো, বা আমি একটা তোমাকে জেরক্স পেপার দিলাম সেটা একদম দেখে দেখে লেখো, অর্থাৎ কোনো কিছু কপি করা। ধরো আমি তোমাকে একটা নোটস দিলাম, 4টা পেজের একটা নোটস দিলাম, তোমাকে বললাম লেখো, তুমি কিন্তু 4 পেজে লিখবে, এর এক্সট্রা কিন্তু লিখতে পাবে না, সেটাকে বলছে কি কন্ট্রোল। তোমাকে কন্ট্রোল করছি যে তুমি এইটুকু লিখবে, তার বেশি লিখবে না, এটাকে বলছে কি কন্ট্রোল রাইটিং, যেটাকে বলছে কপি করা। কপি মানে কি একদম সেম টু সেম লিখে ফেলছি, কন্ট্রোল। তারপরে হ্যান্ড রাইটিং, যখন বাচ্চাদের আমরা হাতের লেখা শেখাই সেটা হচ্ছে কন্ট্রোল রাইটিং এর মধ্যে পড়ছে। তারপর দেখো ডিকটেশন, ডিকটেশন মানে কি জানো? What is dictation? স্যার শ্রুতি লিখন। একদম কারেক্ট, শ্রুতি লিখন। ডিকটেশন মানে হচ্ছে শ্রুতি লিখন, অর্থাৎ শুনে শুনে লেখা। আমি যেটা বলছি তুমি সেটা শুনে শুনে লিখছো, সেটাকে বলছে শ্রুতি লিখন। তাহলে তুমি কিন্তু অন্য কিছু লিখতে পারছো না, আমি যেটাই বলছি তুমি সেটাই লিখছো, তাই এটা হচ্ছে ডিকটেশন। তারপর দেখো স্পেলিং, বাচ্চাদের যখন আমি স্পেলিং শিখাবো, আমি বললাম অ্যাপেল, APPEL অ্যাপেল, ও কিন্তু লিখবে না OPPEL, লিখবে না, লিখবে কি? লিখবে না। ভালো করে বোঝো। আমি যখন বাচ্চাদের বললাম ম্যাঙ্গো বানান, আমি কি বললাম MANGO ম্যাঙ্গো, ও কখনো লিখবে না MANGE ম্যাঙ্গো, লিখবে কি? লিখবে না, কারণ আমি তার লেখার উপরে কন্ট্রোল করছি। অর্থাৎ স্পেলিং শেখানোর ক্ষেত্রেও এটা হবে কন্ট্রোল রাইটিং। যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, ভালো করে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে তোমার নিচে কিন্তু কিছু হিন্টস দেওয়া হয়, বাচ্চাদের দেওয়া হয় না যে 4টে অপশন থাকে, সেই অপশনগুলো খুঁজে খুঁজে লিখতে হবে, থাকে কি না বলো? থাকে। সেক্ষেত্রে কি তুমি ওই 4টে অপশন তোমার পছন্দ হলো না, তুমি নিজের মতো একটা ওয়ার্ড লিখে দিলে, এটা কি সম্ভব হবে? কি বলো আমাকে? নিশ্চয়ই হবে না। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে কন্ট্রোল রাইটিং। তারপর চলে এসো সেন্টেন্স কম্বিনেশন।
ঠিক আছে, এখানে কম্বিনেশন হবে, কম হয়ে গেছে। সেন্টেন্স কম্বিনেশন অর্থাৎ বাক্য গঠন। বাক্য গঠন করাটা হচ্ছে আমাদের কি কন্ট্রোল রাইটিং এর একটা পার্ট। তাহলে কন্ট্রোল রাইটিং সম্পর্কে আমরা কি কি মাথায় রাখবো? কন্ট্রোল রাইটিং হচ্ছে এমন একটা রাইটিং যেখানে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের রাইটিংটাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করে। যেমন এখানে অ্যাকিউরেসির উপরে মেনটেন করা হয় ফোকাস। দ্বিতীয়ত মাথায় রাখবো কি, যেমন কোনো কিছু কপি করা, ডিকটেশন করা, স্পেলিং শেখানো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূর্ণ করা, সেন্টেন্স তৈরি করা, হ্যান্ড রাইটিং শেখানো, এগুলো সবই কিন্তু কন্ট্রোল রাইটিং এর একটা পার্ট। ক্লিয়ার হচ্ছে সবার? কারো কনফিউশন, এনি ডাউট? না না স্যার। কারো ডাউট নেই তো? চলো নেক্সট দেখো। চলো নেক্সট দেখো, ফ্রি রাইটিং। একদম ঠিক উল্টো। ফ্রি রাইটিং মানে বোঝো, অর্থাৎ মুক্ত মনে তোমাকে লিখতে বললো, যে তুমি যা খুশি তাই লেখো, এটা ফ্রি রাইটিং। ঠিক আছে, দেখো কি বলছে। ফ্রি রাইটিং কি, এক্ষেত্রে শিক্ষার্থী মন খুলে তার মনের ভাবনা চিন্তা লিখতে পারে। এক্ষেত্রে শিক্ষকের কোন রকম নির্দেশাবলী থাকে না। এক্ষেত্রে গ্রামারের উপর কোনো রকম গুরুত্ব দেওয়া হয় না, বাংলার উপরে কোনো গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র মনের ভাব প্রকাশের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়। এটাকে বলছে কি ফ্রি রাইটিং। ক্লিয়ার হচ্ছে সবার? ফ্রি রাইটিংটা কি, বাচ্চাদের ক্ষেত্রে ফ্রি রাইটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য করা হয় ফ্রি রাইটিং। ক্লিয়ার হচ্ছে? কি বললাম, বাংলায় লিখে দিয়েছি একদম সম্পূর্ণভাবে। কারো বুঝতে প্রবলেম? না স্যার। না স্যার। চলো নেক্সট দেখো। আমি একদম বাংলায় লিখে দিয়েছি, বাংলায় বুঝে নিলে কিন্তু ইংলিশে তোমরা পেরে যাবে। দেখো কোশ্চেন আনসার করো। দেখো সেম টু সেম কোশ্চেন, দেখি পারো কিনা এবার। ফ্রি রাইটিং এ লার্নার্স ইজ ইংগেজ ইন, তোমরা আনসার করবে রাইটিং সেন্টেন্স উইদাউট অ্যাপ্লাইং হিজ হার মাইন্ড। মানে রাইটিং সেন্টেন্স, একটা কোনো কিছু লিখছো তোমার মনের চিন্তা ভাবনা ছাড়াই। অপশন বি বলছে এক্সপ্রেসিং আইডিয়া উইদাউট গিভিং মাচ অ্যাটেনশন টু স্পেলিং অ্যান্ড গ্রামার। কোনো গ্রামার স্পেলিং এর উপরে ফোকাস না করে তুমি সেটাকে লিখছো। অপশন সি বলছে লিসিং আউট দ্য থিংস সি, আমি আগে বলি তারপর বলবে, লিসেনিং আউট দ্য থিংস সি বা হি হ্যাজ জাস্ট মেমোরাইজ, সে যেটা মুখস্থ করেছে সেটাই সে লিখছে। অপশন ডি বলছে রাইটিং উইথ স্পেসিফিক রিলেশন টু স্পেলিং অ্যান্ড গ্রামার, সে এমন একটা জিনিস লিখছে যেটা গ্রামার এবং স্পেলিং এর সঙ্গে সম্পর্কিত। কি হবে আনসার? এবার আনসার বলো একে একে। স্যার বি। বি স্যার, অপশন ডি। অপশন সি। স্যার এ নম্বরটা হবে। দেখো স্যার সি ভালো মনে করে দেখো, সি। এবার তোমাকে মারতে ইচ্ছে করছে, আর কি বলবো তোমাকে আমি? ডি হবে স্যার। কেন বলো এ মনে ডি হচ্ছে? ডি। এখানে কি লিখে দিয়েছি বাংলায়? এক্ষেত্রে শিক্ষার্থীরা মন খুলে তার মনের ভাবনা চিন্তা লিখতে পারে। এক্ষেত্রে শিক্ষকের কোনো নির্দেশাবলী থাকে না। এক্ষেত্রে গ্রামারের ওপরে কোনো গুরুত্ব দেওয়া হয় না, বানান ভুলের ওপরে কোনো গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র মনের ভাব প্রকাশের উপরে গুরুত্ব দেওয়া হয়। এখানে কি আমি একবারও মুখস্থর কথা বলেছি? বলো, আমি কি একবারও বলেছি যে মাইন্ডের ওপর জোর দেওয়া হয় না? উইদাউট মাইন্ড মানে কি, তার মনের ভাবনা প্রকাশ করা হয় না। উইদাউট মানে কি, তার মনের চিন্তা ভাবনা ছাড়া। সেটাকে আমি বলেছি? কেন ভুল হয়? যদি এখন ভুল করে তাহলে পরীক্ষা খাতায় কিভাবে পৌঁছাবে? মন দিয়ে শোনো না ক্লাসগুলো না। দেখো অপশন বি হবে আনসার কি, এক্সপ্রেসিং আইডিয়া উইদাউট গিভিং মাচ অ্যাটেনশন স্পেলিং অ্যান্ড গ্রামার। তুমি তোমার মনের ভাবনা চিন্তাগুলো কি করছো? প্রকাশ করছো। কি করে? যে স্পেলিং এবং গ্রামার ছাড়াই। উইদাউট মানে কি? উইদাউট মানে ছাড়া, স্পেলিং গ্রামার ছাড়াই। কারো বুঝতে প্রবলেম? বলো এবার। না স্যার। না চলো নেক্সট দেখো, ভালো করে শোনো তবেই ঠিকঠাক করো। দেখো গাইড রাইটিংটা কি, দেখো গাইড রাইটিং। গাইড রাইটিং কি বলছে, এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে কোনো কিছু লেখার জন্য একটি গাইড বা হিন্টস দেওয়া হয়, যাতে শিক্ষার্থীদের মধ্যে কোনো ভুল না হয়। এক্ষেত্রে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে লেখার জন্য উৎসাহিত করবে এবং বিভিন্নভাবে তাদের প্রয়োজন অনুযায়ী সাহায্য করবে। জিনিসটা বুঝো। তাহলে কন্ট্রোল রাইটিং এবং গাইড রাইটিং এর মধ্যে পার্থক্য দেখো। কন্ট্রোল রাইটিং এর ক্ষেত্রে শিক্ষার্থী নিজের মতো করে লিখতে পারবে না, শিক্ষক যেটা বলবে সেটাই লিখবে। কিন্তু গাইড রাইটিং এ কি করা হবে, শিক্ষার্থী নিজের মতো করে লিখবে। যদি কোনো জায়গায় লিখতে না পারে তখন শিক্ষক মহাশয় করবে যে তুমি এই জায়গাটা লিখো। এটা হচ্ছে গাইড রাইটিং। যেমন দেখো আমরা কিন্তু যখন প্রসেসিং লিখেছো, প্রসেসিং
রিপোর্ট, প্রসেসিং রিপোর্ট, সেই ক্লাস 10-এ যখন আমরা পড়তাম বানানোর কি কি প্রসেস রয়েছে এগুলো লিখেছো? কফি বানানোর হ্যাঁ, প্রসেস। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার তো দেখো নিচের দিকে কিছু স্টেপ দেওয়া থাকে না? প্রথমে চা পাতা দিলাম, জল গরম করলাম, চিনি দিলাম, এভাবে লেখা থাকে না? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার থাকে। হ্যাঁ, এগুলো হিন্টস দেওয়া। এই যে রাইটিংটা লিখছো, এই রাইটিংটা কি হবে বলো তো? এই রাইটিংটা কি? গাইড রাইটিং বলতে পারছো না? গাইড রাইটিং রাইটিং Guided writing. স্টোরি রাইটিং। এটা জিজ্ঞেস করে স্টোরি রাইটিং কি হবে বলো তো? স্টোরি রাইটিং, স্টোরি গল্প লেখা, বলো। স্যার ওটাও গাইডেড হবে, হিন্টস থাকে যে। গাইড রাইটিং, কারণ যখন তুমি হ্যাঁ। গল্পটা লিখছো তখন বলা থাকে যে জঙ্গলে বাঘ সিংহ ছিল, একদিন বাঘটা মারা গেল, ছোট ছোট করে পয়েন্ট লেখাতে, বাঘটা মারা গেল, সিংহ 3টে বাচ্চা ছিল, এইভাবে তো পয়েন্ট দেওয়া থাকে কিনা? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার থাকে। গাইড রাইটিং। জিনিসটা বুঝতে পেরেছো? ওকে, হ্যাঁ স্যার। চলো তাহলে যখন কোনো কিছু হিন্ট দেওয়া থাকবে সেটাকে বলছে গাইড রাইটিং। ক্লিয়ার আছে সবার? এনি কনফিউশন আছে কারোর? কারো ডাউট আছে? চলো দেখো, না স্যার এবার ঠিক যেটা আছে। দেখবো সেটা হচ্ছে অ্যাডভান্স রাইটিং। এই যে পয়েন্টগুলো আমি বলছি খুবই ইম্পর্টেন্ট, একটাও মিস করবে না। তারপর দেখো অ্যাডভান্স রাইটিং। অ্যাডভান্স রাইটিংটা দেখো, এক্ষেত্রে শিক্ষার্থীরা যখন সঠিক গ্রামার অর্থাৎ ব্যাকরণ, ভোকাবুলারি ব্যবহার করে কোনো বিষয়বস্তু লেখে তাকে বলছে অ্যাডভান্স। যেমন দেখো বুক, যারা অথর, যারা বই লিখে তারা কিন্তু সঠিক গ্রামার মেনটেন করেই তো লেখে, সেখানে কি কোনো ভুল থাকে? ভুল থাকে না। তাহলে এটা হচ্ছে অ্যাডভান্স রাইটিং। যখন তুমি পরীক্ষার খাতায় কোনো কিছু লিখছো সেটা কোন ধরনের রাইটিং হবে বলো তো? পরীক্ষার খাতায় পরীক্ষা লিখছো কি রাইটিং হবে বলো? একজন বলো। অ্যাডভান্স রাইটিং। অ্যাডভান্স রাইটিং, কারণ সেখানে তুমি কখনোই লিখবে না, কারণ তুমি ভুল লিখলে নাম্বার পাবে না। এটা হচ্ছে অ্যাডভান্স রাইটিং। ক্লিয়ার? চলো এবার নেক্সট পয়েন্ট, ডিকটেশন কি দেখো, খাতায় লিখে তাকে বলছে ডিকটেশন। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি ইংরেজিতে লিখিনি, তোমাদের যাতে বাংলায় বুঝতে সুবিধা হয়, ইংরেজিতে আসলে পারবে তো? পারবে তো? হ্যাঁ স্যার পারবো। ডিকটেশন মানে কি? ডিকটেশন মানে যখন কেউ শুনে শুনে কিছু লিখবে সেটাকে বলছে ডিকটেশন। চলো নেক্সট দেখো, এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি এক্সট্রাপোলেটিভ রাইটিং। রাইটিং জিনিসটা কি বোঝো? বারবার প্রশ্ন আসে পরীক্ষায়। দেখো, when you make an extrapolation, you take fact and observation about a present or known situation and use them to make a prediction about what might eventually happen. ভালো করে বোঝো। এক্সট্রা কি? ধরো তোমাকে আমি অবজার্ভ করলাম, তোমাকে কয়েকদিন পর্যবেক্ষণ করলাম, বা কোনো একটা বিষয়বস্তু ভালো করে জানলাম, জানার পরে কি করব? আমি প্রেডিকশন করব। প্রেডিকশন কথার অর্থ হচ্ছে অনুমান করা, যে এটার পরে কি হতে পারে। যে তোমার পড়াশোনা দেখে আমি বলে দিব যে তুমি পরীক্ষা পাস করতে পারবে কিনা। এই যে আমি অনুমান করছি, বা কোনো একটা বাস্তব ঘটনা বা প্রেজেন্ট কোনো ঘটনাকে আমি জেনে বা বুঝে যখন আমি ভবিষ্যতে কি হতে পারে তার জন্য প্রেডিকশন করবা, বা কোনো কিছু আমি ভবিষ্যৎবাণী লিখবো, সেটাকে কি বলছে? এক্সট্রাপোলেটিভ রাইটিং। ক্লিয়ার আছে কি বললাম? এক্সট্রাপোলেটিভ রাইটিংটা বুঝতে পেরেছো? দেখো কি পয়েন্ট, কি কি জিনিস মাথায় রাখবো এক্সট্রাপোলেটিভ রাইটিং এর ক্ষেত্রে। দেখো প্রথমত মাথায় রাখবো প্রেডিকশন। ভালো করে দেখো, এখানে প্রেডিকশন করা হচ্ছে যে কি হতে পারে, কি যে বর্তমান সিচুয়েশনে কে পর্যবেক্ষণ করে ভবিষ্যতে কি হতে পারে সেটাকে প্রেডিকশন করা হচ্ছে এক্সট্রাপোলেটিভ রাইটিং। কি কি হতে পারে দেখো, এক্সট্রাপোলেশন কামস ফ্রম দ্য ওয়ার্ড এক্সট্রা, মিনিং হচ্ছে আউটসাইড, অর্থাৎ বিভিন্ন চিন্তা ভাবনা করলাম, বাহ্যিক ভাবে চিন্তা ভাবনা করে কি হতে পারে সেটাকে আমি বলছি এক্সট্রাপোলেটিভ রাইটিং। ঠিক আছে, জাস্ট এইটুকু মাথায় রাখো তাহলেই হয়ে যাবে। চলো এবার একটা কোশ্চিন দিই, তাহলে তোমরা নিজেরাই পারবে। দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। দেখো কোশ্চেনটা ভালো করে দেখো, আনসার করবে তোমরা। বলছে সুশেলা ডিসকাস এ স্টোরি, শর্ট স্টোরি। সুশেলা কি করলো? একটা ছোট্ট গল্প বর্ণনা করলো, কার কাছে? ইন দা ক্লাসরুম, ক্লাসরুমে ছোট্ট একটা গল্প বর্ণনা করলো। অ্যান্ড আস্কড হার স্টুডেন্ট, তার ছাত্রছাত্রীকে বললো টু রাইট অ্যান আর্টিকেল ফর এ নিউজ পেপার অন দ্য থিম অফ দ্য স্টোরি। হোয়াট ইজ দ্য রাইটিং নোন অ্যাজ? তো কি করলে? তুমি একজন টিচার, তুমি বাচ্চাদের কাছে গিয়ে একটা ছোট্ট গল্প বললে, গল্পটা বলার পরে তুমি তাদেরকে বললে যে এই যে গল্পটা তোমরা পড়লে বা শুনলে, এই গল্পটার থিম কি হতে পারে বলো তো?
এই যে বা থিমটা তুমি লেখো তো, এই যে গল্পটা পড়ে যে তুমি থিমটা লিখছো, এটাকে কি বলা হয়? রাইটিং ফর এ নিউজ পেপার, এক্সট্রাপোলেটিভ রাইটিং, লং আনসার, শর্ট এসে। বলো। Extra qualitative writing. Option 2. বুঝতে পেরেছো কিরকম প্রশ্ন? এটা কিন্তু শিক্ষকের প্রশ্ন। বুঝতে পেরেছো এক্সট্রাপোলেটিভ রাইটিং কি? বুঝতে হ্যাঁ পেরেছো স্যার। সবাই? দেখো হ্যাঁ, তাকে স্যার। গল্পটা বলা হয়েছে, গল্পটা পড়ে তাকে অনুমান করতে বলা হয়েছে যে থিম কি। বলো, তাকে অনুমান করতে বলেছে যে থিম কি হতে পারে, তুমি অনুমান করে বলো। জিনিসটা বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখো। এবার যেটা পড়বো সেটা হচ্ছে টাইপ অফ এসে। এসের বিভিন্ন ভাগ রয়েছে, কি কি ভাগ হচ্ছে দেখো। প্রথম যেটা মাথায় রাখবো ন্যারেটিভ এসে, যেটা হচ্ছে স্টোরি টেলিং। মাথায় রাখবে, শুধু টাইপ গুলো মাথায় রাখো, টাইপ গুলো থেকে প্রশ্ন আসে। ডেসক্রিপটিভ এসে বলছে কি পেন্টিং এই পিকচার ইন মাইন্ড, তোমার মনের মধ্যে, তোমার মাথার মধ্যে একটা পিকচার তৈরি করা, কোনো ঘটনা সম্পর্কে পিকচার তৈরি করে নেওয়া। আমি দেখো কোনো একটা ঘটনা যদি আমি দেখে আসি বা কোনো একটা ঘটনা যদি পড়ি, আমাদের অনেক সময় মাথার মধ্যে একটা ছবি চলে আসে না, যে এটা যদি এরকম হতো, এটা যদি এরকম হতো। মাথার মধ্যে একটা ছবি আসে কিনা, কল্পনা করো। স্যার হ্যাঁ ওটাই তো মাইন্ড ম্যাপিং। হ্যাঁ একদম, মাইন্ডের মধ্যে আমাদের কি হয়, একটা পিকচার চলে আসে কিনা, সেটাকে হচ্ছে ডেসক্রিপটিভ এসে। মাথায় থাকে যেন পয়েন্ট গুলা। আর 3 নম্বর কি বলছে দেখো, এক্সপোজিটরি এসেটা কি? এটা জাস্ট শুধুমাত্র ফ্যাক্টের উপরে, অর্থাৎ কোন একটা তথ্যের উপর ভিত্তি করে করা হয়, সেটাকে বলছে এক্সপোজিটরি এসে। অর্থাৎ এক্সপোজিটরি কথার অর্থ কি? প্রকাশ করা। জিনিসটা ক্লিয়ার? আমি যে বললাম না, তোমাকে একটা কোনো একটা টপিক দিয়ে দেবে, সেই টপিকের উপর ভিত্তি করে তুমি প্রকাশ করবে, অর্থাৎ জাস্ট অন এ ফ্যাক্ট, অর্থাৎ কোনো একটা তথ্য দেওয়া হবে, সেই তথ্যের উপর ভিত্তি করে তুমি লিখবে, সেটাকে বলছে এক্সপোজিটরি এসে। তো 3টে এসে টাইপ। বুঝতে পেরেছো? কারো প্রবলেম? বুঝতে না পারলে বলবে। না স্যার, ঠিক আছে। চলো চলো নেক্সট দেখো। নেক্সট পয়েন্ট কোশ্চিন, তোমাদের কোশ্চিন। আমি প্রত্যেকটা কোশ্চিন রাখি, ডিটেলস পড়ে আনসার করবে তোমরা। দেখো বলছে এ প্যাসেজ এক্সপ্লেনিং এ প্লেস ইন সাচ ওয়ে দ্যাট পিকচার ইজ ফর্ম ইন দ্য রিডার্স মাইন্ড। বলে ফেলো কি হবে? যখন কোন একটা প্যাসেজ অপশন 3 হবে পাঠকের স্যার। মনের মধ্যে একটা ছবি তৈরি হয়, তাকে কি বলা হয়? কি হবে? অপশন 3 স্যার। অপশন 3 হবে ডেসক্রিপটিভ। নম্বরটা হবে একদম সি সি। অপশন 3 ডেসক্রিপটিভ রাইটিং, অপশন 3। কারো বুঝতে প্রবলেম? সিটেটের প্রশ্ন, সিটেটের প্রশ্ন, কারো বুঝতে প্রবলেম? না স্যার, ঠিক আছে। তোমরা কি এই কোশ্চেন গুলো আগে আগে জানতে? এগুলো তোমরা আগে পড়েছো? আপনি আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছেন স্যার। ওকে ওকে চলো গুড। তো নেক্সট দেখো। মাইক্রোফোনটা অফ করো, মাইক্রোফোনটা অফ করো, সাউন্ড হচ্ছে। দেখো এবার আমরা যেটা পড়বো সেটা যে স্টেজ অফ রাইটিং ডেভেলপমেন্ট। রাইটিং ডেভেলপমেন্টের স্টেজ গুলো কি কি রয়েছে, অর্থাৎ একটা বাচ্চার রাইটিং ডেভেলপমেন্ট যখন হবে, তখন কি কি স্টেজ মেনটেন করতে হবে। অপশন গুলো ভালো করে দেখো, একদম পর পর, ঠিক আছে? পর পর মনে রাখবে, কিন্তু মাথায় থাকে জানো, আমি যেটা বলে দিচ্ছি সেটাই করবে, পর পর মনে রাখবে। প্রথমে কি করবে, ড্রয়িং এবং হচ্ছে কি স্ক্রাবলিং। ভালো করে বোঝো, যখন একটা বাচ্চার বয়স 1 থেকে 3 বছর, তখন তাদের মধ্যে ড্রয়িং এবং স্ক্রাবলিং দেখা যায়। যখন বাচ্চারা পেন দিয়ে ঘিচিমিচি দাগ করে, আমি বাংলায় লিখে দিয়েছি যে তোমরা পরে ভুলে না যাও, ঠিক আছে? দেখো জিনিসটা বোঝো, ধরো তোমার একটা বাচ্চা আছে, তোমার বাচ্চার বয়স 2 বছর, সে কি করবে, তার হাতে যদি একটা পেন দাও, একটা খাতা দাও, কি করবে? তো এইভাবে আই করবে না? করবে কিনা? হ্যাঁ স্যার। করবে। বা ড্রয়িং করবে। দেখো ভালো করে বোঝো জিনিসটা, প্রথমে বাচ্চা এরকম ড্রয়িং করছে, যে কোনো ছবি দাগ করছে। তারপরে স্ক্রিবলিং কথার অর্থ হচ্ছে এরকম ঘিচিমিচি 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 করা, এটাকে হচ্ছে স্ক্রিবলিং। আর ড্রয়িংটা কথার অর্থ হচ্ছে কি এরকম এরকম একটা একটা দাগ দেওয়া। দেখবে ছোট্ট একটা বাচ্চা আছে, ধরো আমি আরো ক্লিয়ার করে দিই। দেখো তাহলে জিনিসটা ভালো করে দেখো, এটা হচ্ছে কি ড্রয়িং। ড্রয়িংটা কি? ড্রয়িং দেখো
শুনতে পাচ্ছি না। হ্যাঁ, শুনতে পাচ্ছো? হ্যাঁ এবার আচ্ছা দেখো, প্রথমে দেখো একটা বাচ্চা যখন তার হাতে যদি পেন দিয়ে দাও, সে কি করবে দেখো, প্রথমে কিন্তু এরকম ভাবে একটা দাগ টানে, এবার ছোট ছোট দাগ টানে এইভাবে। তারা প্রথমে কিন্তু ঘিচামিচি করতে পারে না, কারণ তারা সঠিকভাবে পেনটা কিন্তু ধরতে পারে না। এবার ছোট ছোট করে দাগ টানে, এটাকে বলছে ড্রয়িং। কিন্তু যখন ছোট ছোট দাগ কাটতে কাটতে দেখবে বাচ্চারা কি করে, এইভাবে ঘিচামিচি গোল গোল করতে শুরু করে। এই যে ঘিচামিচি গোল গোল করছে, এগুলোকে কি বলা হয়, স্ক্রিবিং বলা হয়। তাহলে প্রথম স্টেপটা হচ্ছে কি ড্রয়িং, তারপরে হচ্ছে কি স্ক্রিবলিং। ঠিক আছে, প্রথমটা ড্রয়িং, তারপর হচ্ছে কি স্ক্রিবলিং, মাথায় থাকবে। তারপর নেক্সট দেখো, 24কে উপলক্ষ করে বা প্রাইমারি টেট 2024কে লক্ষ্য করেই আমাদের কিন্তু প্রাইমারি বা এবং আপার প্রাইমারি ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারাই কিন্তু আমাদের ব্যাচে ক্লাস করতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ 96473000, নাম্বারটি নোট করে রাখো, 9647300217। এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সমস্ত ক্লাসগুলো তোমরা করতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন প্র্যাকটিস করানো হচ্ছে, অল সাবজেক্টের অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে। রেগুলার লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস, রেগুলার লাইভ ক্লাস রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে। ক্লাসের পরেই থাকছে তোমাদের জন্য পিডিএফ, মক টেস্ট। এখানে কিন্তু তোমরা একবার অ্যাডমিশন নিলেই তোমরা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য সমস্ত ক্লাসগুলো করতে পারবে। ফিজ নিয়ে একদম ভেবো না, কারণ আমাদের ফিজ সব থেকে ওয়েস্ট বেঙ্গলে সব থেকে কম ফিজই কিন্তু আমরা পড়িয়ে থাকি। তো যারা কিন্তু আমাদের ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ, নাম্বারটি নোট করে রাখো, 9647300217। আমাদের প্রতিদিন ক্লাসের টাইম হচ্ছে 8:30, রাত্রি 8:30 কিন্তু আমাদের প্রতিদিন ক্লাস হয়ে থাকে। চলো নেক্সট স্টেপ কি হচ্ছে, নেক্সট স্টেপ হচ্ছে আর্লি ইমার্জেন্ট রাইটিং। ভালো করে দেখো, আর্লি ইমার্জেন্ট রাইটিং, যেটাকে বলছে কি স্ক্রিবলিং অ্যান্ড লেটার ফর্ম, কি লেটার লাইক ফর্ম। ভালো করে বোঝো, এখানে জিনিসটা বোঝার আছে। জিনিসটা কি বলছে আর্লি, এখানে দেখো বলছে আর্লি ইমার্জেন্ট রাইটিং। এখানে কি হচ্ছে, এই যে ঘিচিমিচি করছিল, দেখো এই ঘিচিমিচি করতে করতে সে কি করে ফেলে, যে এইরকম করে ফেলে, অর্থাৎ ঘিচিমিচি করতে করতে সি এর মতো করে ফেলে। অর্থাৎ সে জানে না এটা সি তার, কিন্তু সি করে ফেলে। এই ঘিচিমিচি করতে করতে একটা সুন্দর করে গোল করে ফেলে, মানে কি ও করে ফেলে, কিন্তু সে জানে না এটা ও তা। জিনিসটা বুঝতে পারছো? অর্থাৎ এটাকে কি বলা হয়, লেটার লাইক ফর্ম। এমন কিছু শব্দ লেখে যেটা লেটারের মতো দেখতে, এটা বলছে আর্লি ইমার্জেন্ট রাইটিং। এখানে স্ক্রিবলিং থাকে, অর্থাৎ ঘিচিমিচি করে, কিন্তু ঘিচিমিচিটা সে লেটার গুলোর মতো দেখতে হয়। জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ তারপর দেখো, তারপরে পয়েন্টে কি বলছে, যে পয়েন্টে বলছে ইমার্জেন্ট রাইটিং। ইমার্জেন্ট রাইটিং এর ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে বাচ্চারা শব্দের প্রথম অক্ষরটি লিখতে পারবে। জিনিসটা বোঝো, যে ধরো তোমাকে বললো যে মা, আমি ইংরেজিতে বলি, ধরো তোমাকে একটা শব্দ লিখতে বললো অ্যাপেল। আমি ধরো বলছি, ধরো কোন একটা তোমাকে শব্দ লিখতে বললো যে অ্যাপেল। তো অ্যাপেল লিখতে গিয়ে বাচ্চা কি করলো, এরকম করে ধরো, এরকম করে কোন একটা শব্দ এ লিখে ফেলেছে, তারপরে এরকম করে ফেলেছে, মানে তার পরেরটা জানে না, মানে কোন একটা শব্দের প্রথম অক্ষরটা সে লিখতে পারছে। দেখো লিখে দিচ্ছি, এক্ষেত্রে বাচ্চারা শব্দের প্রথম অক্ষরটি মোটামুটি লিখতে পারে, তারপরে কিন্তু আর পারে না। এটাকে কি বলছে, ইমার্জেন্ট রাইটিং। তাহলে আর্লি ইমার্জেন্টের ক্ষেত্রে কি ছিল, সে কিন্তু জানে না যে আমি অক্ষর লিখতে পারছি, অটোমেটিক্যালি সে হয়ে যায় নিজের অজান্তে। কিন্তু ইমার্জেন্টের ক্ষেত্রে কি হয়, সে কিন্তু একটা লিখতে পারে আর বাকিগুলো সে লিখতে পারে না। এটাকে বলছে ইমার্জেন্ট রাইটিং। ডিফারেন্সটা বুঝতে পেরেছো? কারো বুঝতে প্রবলেম? না স্যার। নেক্সট দেখো, নেক্সট 4 নম্বরে কি বলছে দেখো, ট্রানজিশনাল রাইটিং। ট্রানজিশনাল রাইটিংটাকে কি বলছে, ইনভেন্ট স্পেলিং। এক্ষেত্রে বাচ্চারা কি করে, বানান আবিষ্কার করে। যেমন দেখো কি হবে, ভালো করে বোঝো। ধরো তোমাকে যদি স্কুল বানান লিখতে দিই, কি লিখবে স্কুল বানান, SCHOOL। বাচ্চারা কি লিখবে, বাচ্চারা লিখবে SK, ঠিক আছে, OL, স্কুল হয়ে গেল তাদের বানান, SKOL, স্কুল হয়ে গেল বানান। তারা জানে না। বাচ্চাদেরকে কালার লিখতে বলে, কালার কি লিখবে, CLR, কালার বানান হয়ে গেল বাচ্চাদের। তারা নিজে নিজে কি করবে, বিভিন্ন বানান আবিষ্কার করবে। ঠিক আছে, তারপর দেখো আরো বলছে পিপল, পিপুল বানান বলো। তারা কি লিখবে, পিপুল বানান তো আমরা জানি PEOPL, কিন্তু বাচ্চারা কি লিখবে, PEPL, পিপল। অর্থাৎ নতুন নতুন তারা আবিষ্কার করবে। তাই এটাকে কি বলা হয়, ইনভেন্ট স্পেলিং, যেটাকে বলছে কি ট্রানজিশনাল রাইটিং। তারপর নেক্সট দেখো, আমি একবার পড়ে দিই তাহলে বুঝতে পারবে। এট দিস স্টেজ দেয়ার ইজ 1-to-1 রিলেশনশিপ বিটুইন দ্য লেটার অ্যান্ড সাউন্ড। অর্থাৎ এখানে কি করতে পারে, একটা শব্দের মধ্যে
যে সমস্ত লেটার গুলো ব্যবহার করা হয় সেই লেটার গুলোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারে। ওকে, আর কি বলছে দেখো এখানে কি বলছে, বিটুইন লেটার অ্যান্ড সাউন্ড রেসপন্ডেড টু চিলড্রেন রাইটিং। ফর এক্সাম্পল ওয়ার্ড লাইক পিপল, পিপুলকে তারা কি লিখে, পিপল বলে। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে এখানে কি বললাম, যে এটা হচ্ছে কি ট্রানজিশনাল রাইটিং স্টেজ বা ইনভেন্ট স্পেলিং স্টেজ। এখানে বাচ্চারা নতুন নতুন ভাবে যে কোনো শব্দের তারা বানান আবিষ্কার করে, ইনভেন্ট করে। কারো বুঝতে প্রবলেম? বলো। স্যার নাম্বারিংটা স্যার ওরকম করেছেন, মানে 5 হবে না মনে হয় না ওখানে, তো ওটা কোনটা? ও হ্যাঁ হ্যাঁ ওই যে ঠিক, ওখানে 5 হবে না, ওখানে 5 হবে না, ওটা হয়ে গেছে, ঠিক আছে, এটা হবে না, এটা এর মধ্যে পড়ছে, ঠিক আছে। কারো বুঝতে প্রবলেম হয়েছে? চলো তারপর দেখো ফ্লুয়েন্ট রাইটিং। ফ্লুয়েন্ট রাইটিং মানে যখন বাচ্চাদের বয়স প্রায় 10 বছর হয়ে যায় তখন কিন্তু তারা সুন্দরভাবে ছোট ছোট বাক্য বা সেন্টেন্স লিখতে পারে সঠিকভাবে, সেটাকে বলছে ফ্লুয়েন্ট রাইটিং বা যেটাকে বলছে কনভেনশনাল স্পেলিং স্টেজ। জিনিসটা বুঝতে পেরেছো? অর্থাৎ যে স্টেপ গুলো আমরা পড়লাম 5টা স্টেজ, এটা 5 হবে, আমি পরে ঠিক করে দেবো। 5টা স্টেজ, এই 5টা স্টেজ কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। কি কি একবার দেখে নাও। প্রথম রয়েছে কি ড্রয়িং অ্যান্ড হচ্ছে কি স্ক্রিবলিং, দ্বিতীয়ত রয়েছে কি আর্লি ইমার্জেন্ট রাইটিং, তৃতীয়ত রয়েছে ইমার্জেন্ট রাইটিং, 4 নম্বর রয়েছে কি ট্রানজিশনাল রাইটিং বা ইনভেন্ট স্পেলিং, আর লাস্ট রয়েছে ফ্লুয়েন্ট রাইটিং যেটাকে বলছে কনভেনশনাল স্পেলিং। কারো বুঝতে প্রবলেম? বলো। কারো বুঝতে প্রবলেম? বলো বলো। না স্যার ঠিক আছে। বাকিরা যারা বুঝতে পারছো না বলবে। দেখো ভালো করে প্রশ্ন কিরকম পরীক্ষা আসে। হ্যালো স্যার। আচ্ছা ঠিক আছে চলো। ট্রানজিশনাল কথার অর্থ হচ্ছে দেখো যে ধরো কোনো একটা শব্দ আছে, সেই শব্দটার তো একটা সঠিক বানান আছে, সেই বানানটা বাচ্চারা লিখতে পারবে না, সেই বানানটা তারা নিজের মতো করে বানান বলবে। কি রকম? ধরো স্কুল বানান, তোমাকে যদি জিজ্ঞেস করি স্কুল বানান কি, তুমি সঠিক বলবে যে SCHOOL স্কুল। কিন্তু বাচ্চাকে যদি জিজ্ঞেস করো সে কি বলবে SKL স্কুল, হয়ে গেল বানান। ঠিক আছে? তোমাকে যদি জিজ্ঞেস করি জ্বর বানান বলো, তুমি কি বলবে? বর্গীর জ র জ্বর। কিন্তু বাচ্চারা কি বলবে? জ্বর জ্বর। বুঝতে পেরেছো জিনিসটা এবার কি বললাম? অর্থাৎ তারা নতুন মানে বানান আবিষ্কার করবে, তাই এটাকে বলা হয় কি ইনভেন্ট স্পেলিং। এমসিকিউ দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে কি রকম প্রশ্ন পরীক্ষা আসে। এত ডিটেলস জানার প্রয়োজন নেই, একটু বোঝার জন্য তোমাদেরকে লিখে দিয়েছি। দেখো পরীক্ষা কিরকম আসে। বলছে স্ক্রিবলিং ইজ এ স্টেজ অফ। স্ক্রিবলিং কিসের অন্তর্গত? লিসেনিং, তারপর দেখো বলছে রাইটিং, তারপর হচ্ছে রিডিং, স্পিকিং। কি হবে অ্যান্সার? স্ক্রিবলিং কার পার্ট? রাইটিং। রাইটিং রাইটিং। ওকে, রাইটিং বুঝতে পারছো কিরকম পরীক্ষার প্রশ্ন আসে? তাহলে পরীক্ষা এরকম প্রশ্ন আসবে যে ইনভেন্ট স্পেলিং কিসের পার্ট, বা হচ্ছে ট্রানজিশন কিসের পার্ট। জিনিসটা বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? কোশ্চেন কিরকম হতে পারে, এটা সিটেটের প্রশ্ন। হ্যাঁ স্যার। চলো নেক্সট আরো দুটো পয়েন্ট মাথায় রাখবে। একটা হচ্ছে কি নোট টেকিং আর একটা হচ্ছে কি নোট মেকিং। নোট টেকিং কি দেখো, নোট না বলে যখন কোনো শিক্ষার্থী কোনো কিছু শুনে শুনে শিক্ষার্থী শুনে শুনে লেখে নিয়ম থাকে, তাকে বলছে নোট টেকিং। মানে ধরো আমি কিছু বলছি, যেটা ডিকটেশনে বলা যায়, ধরো আমি কিছু বলছি তুমি শুনে শুনে সেটা লিখছো, নোট করছো, সেটাকে বলছে নোট টেকিং। জিনিসটা বুঝতে পারছো? আমাদের ক্লাসরুমে স্যার বলতো না যে আমি একটা নোটস লিখেছি লেখো, স্যার একটা নোটস লিখে আমরা বসে বসে লিখি তো, সেটাকে বলছে নোট টেকিং। এখানে শিক্ষার্থীর কিন্তু কোন রকম ওপিনিয়ন বা নিজের মতামত লিখতে পারে না, বা নিজের মতো করে লেখে না, স্যার যেটা বলে সেটাই কিন্তু লেখে। আর এটা হচ্ছে হোয়েল লিসেনিং এর পার্ট। তাহলে নোট টেকিং কার পার্ট? নোট টেকিং হচ্ছে লিসেনিং এর পার্ট। দেখো টেকিং মানে কি লেখার মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু এটা আনসার হবে কি লিসেনিং। দেখো তুমি শুনে শুনে লিখছো মানে তোমার লিসেনিং এর পার্ট। হোয়েল লিসেনিং, তুমি যখন শুনছো তখন লিখছো। তাহলে নোট টেকিং কখন করি? হোয়েল লিসেনিং পর্যায়ে করি। ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। চলো নেক্সট দেখো নোট মেকিং। নোট মেকিংটা কি? যখন কোনো শিক্ষার্থী কোনো কিছু পড়ে নিজের মতো করে কোনো কিছু লিখে তাকে বলছে নোট মেকিং। অর্থাৎ তুমি কোনো একটা বই পড়ছো, বই পড়ে তুমি নিজের মতো করে সেখান থেকে নোট বানালে, সেটাকে বলছে নোট মেকিং। অর্থাৎ এটা হচ্ছে রিডিং এর পার্ট। এখানে আমি সরি ভুল লিখেছি, এটা হচ্ছে রাইটিং হবে না, এটা হবে রিডিং এর পার্ট। ঠিক আছে, আমি ঠিক করে দেবো।
এটা হবে কিসের পার্ট? রিডিং এর পার্ট। অর্থাৎ তুমি যখন কোনো কিছু পড়ছো, পড়ে পড়ে লিখছো, সেটা হবে কি রিডিং এর পার্ট। তাহলে নোট টেকিং এবং নোট মেকিং কারো বুঝতে প্রবলেম? না স্যার। চলো না, নেক্সট স্যার। দেখো। নেক্সট কোশ্চেন প্রত্যেক আনসার করবে। বলছে দেখো, when student brainstorm idea, organize, draft, edit and revise their work, which skill does this process reflect? বলো, বলে ফেলো। রিডিং, স্পিকিং, রাইটিং, লিসেনিং। স্যার কি স্কিল হবে? ওকে, অপশন সি হবে কি রাইটিং স্কিল। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলছে, হাউ ক্যান টিচার রেসপন্ড টু অর কারেক্ট স্টুডেন্ট রাইটিং ইন ওয়ে দ্যাট আর ইফেক্টিভ? ভালো করে দেখো কি বলছে। হাউ ক্যান টিচার, একজন টিচার কিভাবে রেসপন্ড করবে টু অর টু, মানে শিক্ষার্থীদের প্রতি রেসপন্ড করবে বা কারেক্ট করবে বা সঠিক করবে কি, যে স্টুডেন্টের রাইটিং, শিক্ষার্থীরা যেটা লিখছে সেটা কিভাবে কারেক্ট করবে একদম সঠিকভাবে। দেখেন অপশনগুলো কি কি আছে। অপশন এ বলছে কারেক্টিং এভরি এরর ইন দ্য এসে। যখন কোনো শিক্ষার্থীদেরকে কোনো কিছু লিখতে দিয়েছি, তার লেখাটা সঠিক হয়েছে কিনা আমি শিক্ষক হিসেবে কিভাবে দেখব, তার প্রত্যেকটি জিনিসকে আমি কারেক্ট করব, অর্থাৎ কারেক্ট এভরি এরর, তার প্রত্যেকটি ভুলকে কারেক্ট করব। অপশন বি বলছে রাইটিং ডিটেলস কমেন্ট ইন দ্য মার্জিন, অর্থাৎ শিক্ষার্থীদেরকে বলবো তুমি মার্জিন টানো, মার্জিন টেনে লেখো। অপশন সি বলছে অফারিং এনকারেজিং রিমার্কস, তাকে কি বলবো, এনকারেজ করার চেষ্টা করবো। এনকারেজ মানে কি, তাকে মোটিভেশন করব। অপশন ডি বলছে লোকেটিং, মানে আইডেন্টিফাই করব প্যাটার্ন অফ দ্য এরর, তার কি ধরনের ভুল হয়েছে সেই ভুলগুলোকে আইডেন্টিফাই করব। অ্যান্ড সাজেস্টিং ইমপ্রুভমেন্ট, তাকে ইমপ্রুভ করার আমি কিছু সাজেশন দেব। কি হবে আনসার বলে ফেলো। ডি হবে স্যার। ডি হবে অপশন ডি। ওকে, একদম কারেক্ট, অপশন নাম্বার ডি। চলো অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন করে ফেলো, সিটেটের প্রশ্ন। চেকিং গ্রামার, স্যার কোনটা কোনটা? এই ওর মানেটা কি বললেন, লোকেটিং নাকি? লোকেট মানে কি, লোকেট কথার অর্থ হচ্ছে আইডেন্টিফাই করা, ঠিক আছে? লোকেট করা অর্থ হচ্ছে আইডেন্টিফাই করা, খুঁজে নেওয়া, তার কোথায় ভুল হয়েছে সেটা খোঁজা। বুঝতে পেরেছো? দেখো হ্যাঁ স্যার। নেক্সট কি বলছে, মাইক্রোফোন অফ করো, শোনো। বলছে চেকিং গ্রামার, বলছে পাঞ্চুয়েশন অ্যান্ড স্পেলিং হোয়েল রাইটিং এ প্যারাগ্রাফ আর দ্য ড্যাশ স্টেজ অফ দ্য প্রসেস রাইটিং, এডিটিং, ড্রাফটিং, ব্রেনস্টর্মিং, ফিডব্যাক। ভালো করে দেখো, চেকিং করছে, তো চেকিং করছে কি গ্রামার, পাঞ্চুয়েশন, স্পেলিং ভুল আছে কিনা, সেটা কোথায়? এডিটিং এ, ড্রাফটিং এ, তারপর কি বলছে ব্রেনস্টর্মিং এ, আর ফিডব্যাকে। বলে ফেলো কি হবে answer? স্যার এডিটিং হবে অপশন এ। একদম কারেক্ট, অপশন নাম্বার এ এডিটিং। মানে প্রথমে তুমি লিখলে, ড্রাফট করলে, তারপরে এডিট করছো, কোথায় ভুল হয়েছে কিনা দেখছো, তাই অপশন নাম্বার এ এডিটিং। বুঝতে পেরেছো সবাই? তাহলে তোমরা বুঝতে পারছো সিটেটে কিরকম প্রশ্ন হয়, প্রশ্ন সম্পর্কে ধারণা হচ্ছে? হ্যাঁ স্যার। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন, ডিউরিং এ রাইটিং অ্যাক্টিভিটি ইন ক্লাস দ্য টিচার আস্কস স্টুডেন্ট টু ব্রেনস্টর্ম, ব্রেনস্টর্মিং করতে বললো, ওয়ান দ্য থিম অফ দ্য রাইটিং গিভেন দেম, দিস ইজ দ্য স্ট্র্যাটেজি ফর ড্যাশ স্টেজ অফ দ্য রাইটিং প্রসেস। তাহলে ব্রেন স্টর্মিংটা কখন আসে? প্রি রাইটিং, রিভিউ, ড্রাফটিং আর পাবলিশিং। কখন হয় বলে ফেলো। প্রি রাইটিং হবে প্রি রাইটিং অপশন এ। একদম, অপশন এ হবে কারেক্ট আনসার, অপশন এ। তাহলে এটা হবে আমাদের কি প্রি রাইটিং। যারা আনসার বলছো না তারা কি বুঝতে পারছো না? দেখো একটা মেসেজ বক্স রয়েছে তোমাদের স্ক্রিনে, অন্তত সেখানে তোমরা একটু জানাও তোমরা কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে। অপশন নাম্বার এ হচ্ছে প্রি রাইটিং এর পার্ট, ব্রেন স্টর্মিং পড়ে দিয়েছি। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন দেখো, স্মল কিডস এট দেয়ার যে কি ইনিশিয়াল স্টেজ, একটা ছোট্ট বাচ্চা তার প্রথম অবস্থায় কি বলছে, স্টেজ লাভ টু মুভ পেন, সে পেন ঘষাঘষি করতে খুব ভালোবাসে, পেন বা পেন্সিল, অ্যান্ড থ্রো অ্যান্ড আপ, মানে এদিক ওদিক পেন ঘষাঘষি করতে খুব ভালোবাসে, ওপর নিচ এদিক ওদিক শুধু পেন ঘষাঘষি করে, এটাকে কি বলা হয়? স্ক্রিবলিং, ইনভেন্ট রাইটিং, পিকচার রাইটিং, এ হবে ড্রয়িং। স্ক্রিবলিং। স্যার স্ক্রিবলিং স্যার এ হবে। অপশন এ হবে স্ক্রিবলিং। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ ফ্রি রাইটিং অ্যাপ্রোচ টু রাইটিং প্রমোট, অর্থাৎ ফ্রি রাইটিং বলতে কি বোঝায়? দেখো ফ্রি রাইটিং, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কন্টেন্ট অ্যান্ড ফ্লুয়েন্সি, syntax and language, understanding of the form and accuracy,
গ্রামাটিক্যাল অ্যাকুরেসি বলো, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। স্যার এ নম্বরটা হবে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এ হবে একদম একদম সঠিক আনসার, অপশন নাম্বার এ একদম কারেক্ট। তাহলে এখানে কি বলছে, ফ্রি রাইটিং এ কি করা হয় যে তুমি কোন জিনিসটা বুঝেছো সেটা কিন্তু ফ্লুয়েন্টলি লেখা, অর্থাৎ মনের ভাব প্রকাশ করা। যখন তোমাকে বলা হবে যে তুমি মনের ভাব প্রকাশ করো, তখন কি তোমাকে বাঁধবে না, তুমি মনের ভাব একদম ফ্লুয়েন্টলি বলতে পারবে। তাই আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কন্টেন্ট অ্যান্ড ফ্লুয়েন্সি, এটা হবে অপশন নাম্বার এ, মনের ভাব প্রকাশ করা, অপশন এ। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে ইফ ইউ আর টেস্টিং ইউর স্টুডেন্ট কম্প্রিহেনশন অফ রিটেন ইংলিশ, তো শিক্ষার্থীদের রিটেন লেখাটা তুমি কম্প্রিহেন্স করতে চাও বা তারা কতটা লিখতে পারছে তুমি জানার চেষ্টা করছো, কিসের মাধ্যমে তুমি জানবে? অর্থাৎ দেখো বলছে ইফ ইউ টেস্টিং ইউর স্টুডেন্ট কম্প্রিহেনশন অফ দ্য রিটেন ইংলিশ, ইউ আর টেস্টিং দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট দে হ্যাভ জাস্ট। কিসের মাধ্যমে জানবে যে শিক্ষার্থীরা ভালো লিখতে পারে কিনা? কিসের মাধ্যমে জানবে? রিটেনের মাধ্যমে, লিসেনের মাধ্যমে জানবে। তারপর অপশন দেখো আরো কি লেখা আছে, রিডের মাধ্যমে জানবে আর স্পোকেনের মাধ্যমে জানবে। কিসের মাধ্যমে জানবে? স্যার রিটেন হবে। একদম কারেক্ট, রিটেনের মাধ্যমে জানবে বা রাইটিং এর মাধ্যমে জানবে, একদম কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, দ্য লাস্ট স্টেজ অফ রাইটিং, রাইটিং এর লাস্ট স্টেজ কি রয়েছে? কন্ট্রোল, গাইড, ফিলিং, অ্যাডভান্স। কি হবে বাচ্চারা বলে ফেলো? স্যার ফ্রি রাইটিং ডি নম্বর, না ডি নম্বর অ্যাডভান্স রাইটিং, ডি হবে স্যার, অ্যাডভান্স ডি রাইটিং, নম্বর অপশন ডি। অ্যাডভান্স রাইটিং স্যার। একদম, হ্যাঁ এটা সঠিক আনসার হবে আমাদের অ্যাডভান্স রাইটিং। ঠিক আছে, অ্যাডভান্স রাইটিং হবে আমাদের লাস্ট স্টেজ। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস? ভালো করে দেখো, হোয়াট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস ফর ডেভেলপিং ক্রিয়েটিভ রাইটিং? ক্রিয়েটিভ মানে সৃজনমূলক লেখা। কিসের মাধ্যমে করবে? ফর্মাল রাইটিং, নন ফর্মাল, রিপোর্ট রাইটিং আর এসে রাইটিং। চেষ্টা করবে কি? স্যার এসে রাইটিং, স্যার নন ফর্মাল, ফর্মাল হবে। স্যার নট ফর্মাল তো লাগছে। একদম নন ফর্মাল, নন ফর্মাল, অপশন বি, অপশন বি। একদম বি, অপশন বি। জিনিসটা বুঝে নাও, নন ফর্মালটা কি আমি একদম লিখে দিয়েছি। দেখো কি বলছে, ক্রিয়েটিভ রাইটিং ইজ কনসিডার অ্যাজ রাইটিং দ্যাট ইজ সেলফ এক্সপ্রেস অ্যান্ড অরিজিনাল। অর্থাৎ ক্রিয়েটিভ রাইটিং কি? যখন তুমি নিজের মনের ভাব প্রকাশ করতে পারবে লেখার মাধ্যমে, সেটাকে বলছে ক্রিয়েটিভ রাইটিং। ইট ইজ এ ফর্ম অফ রাইটিং হুইচ ক্রিয়েট ইউনিক আইডিয়া দ্যাট আর ইমাজিনেটিভ অ্যান্ড ইনোভেটিভ। এটা কি হবে? আবিষ্কারমূলক এবং চিন্তা ভাবনামূলক। ঠিক আছে, যখন তুমি কোনো কিছু নিয়ে চিন্তা করবে বা আবিষ্কার করবে, সেটা তুমি লিখিত আকারে প্রকাশ করবে, বলছে ক্রিয়েটিভ রাইটিং বলছে। ক্লিয়ার? এবার চলে আসি, দেখো কি কি হতে পারে ক্রিয়েটিভ রাইটিং এর ক্ষেত্রে। স্টোরি, তুমি একটা সুন্দর গল্প লিখলে, তুমি একটা গল্প ভাবলে আজকে রাত্রে, সকালে উঠে গল্পটা লিখে ফেললে, এটা ক্রিয়েটিভ রাইটিং। নোবেল, তুমি কোনো একটা নোবেল লিখলে, সেটা একটা ক্রিয়েটিভ রাইটিং। কোন একটা ড্রামা লিখলে, নাটক, সেটা একটা ক্রিয়েটিভ রাইটিং। কোন একটা কবিতা লিখলে, সেটা একটা ক্রিয়েটিভ রাইটিং। তো কবিতা যারা লিখে তারা তো একজন সৃজনমূলক মানে ব্যক্তি, তাই না? যে কোনো কিছু ভাবতে ভাবতে কবিতা লিখে ফেললো, তুমি আমি কি লিখতে পারবো? পারবো না। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে সবই কিন্তু ক্রিয়েটিভ রাইটিং এর একটা পার্ট। ক্লিয়ার হচ্ছে সবার? ক্রিয়েটিভ রাইটিংটা কি বলো? ক্রিয়েটিভ রাইটিং বুঝতে পেরেছো? Next. এবার জানবো কি ফর্মাল রাইটিং। ফর্মাল রাইটিং কি দেখে নাও ভালো করে। ফর্মাল রাইটিং বলছে ইট ইনভলভ এ ফর্মাল কনভারসেশন or the language that used outside of the home. It is often written generally in the form of official report, business letter and legal document. দেখো তোমাকে ধরো একটা রিপোর্ট রাইটিং দিল, তুমি তো রিপোর্ট রাইটিং এর ফরম্যাট জানো যে আমাকে এইভাবে রিপোর্ট লিখতে হয়, এখানে তোমার ক্রিয়েটিভিটি প্রকাশ পায় না। তারপর দেখো লেটার লেখা, এগুলোর মধ্যে কোনো রকম ক্রিয়েটিভিটি তোমার প্রকাশ পায় না, অর্থাৎ ফর্মাল জিনিস। ঠিক, যেটা হচ্ছে প্রচলিত, এই প্রচলিত জিনিসের মধ্যে তো হয় না, এটা অপ্রচলিত জিনিসগুলোই তো মানে ক্রিয়েটিভ। বলতো যারা প্রচলিত ছাত্র যারা ক্রিয়েটিভ স্টুডেন্ট, না অপ্রচলিত ছাত্র তারা ক্রিয়েটিভ স্টুডেন্ট? কোনগুলো হবে? অপ্রচলিতটা, যারা সাধারণ নয় বিশেষ তারাই তো ক্রিয়েটিভ। ঠিক তেমনি এখানে তোমরা মাথায় রাখবে যেগুলো নন ফর্মাল রাইটিং। নন ফর্মাল কোনগুলো? যেগুলো ওই যে বলে দিলাম যে নোবেল, স্টোরি লিখছো, ঠিক আছে, এগুলো হচ্ছে নন ফর্মাল। আর তোমার যেগুলো ফর্মাল রয়েছে, যেগুলো আমরা গ্রামার বইয়ে পাবো, যেমন একটা রিপোর্ট রাইটিং পেয়ে যাবো আমরা, ঠিক আছে। তারপর ধরো একটা বিজনেস লেটার লেখা, এগুলো আমরা পেয়ে যাবো বইয়ে, ফরম্যাট আছে, তাই এগুলো হচ্ছে ফর্মাল রাইটিং। ক্লিয়ার হচ্ছে সবার? বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? চলো এটা ভালো করে করবে এবার। ভালো করে করবে এই কোশ্চেনটা। চুজ দ্য কারেক্ট সিকোয়েন্স ফর দ্য স্টেজ অফ দ্য প্রসেস রাইটিং অ্যাপ্রোচ।
অর্থাৎ রাইটিং এর যে যে প্রসেস রয়েছে কোনটা হবে একদম প্রত্যেকে ভালো করে ভেবে আমাকে বলবে, ঠিক আছে? ভালো করে পড়ে নাও, আমি বলবো না, প্রত্যেক করো। স্যার 2 নম্বরটা। চেষ্টা করো সবাই। টু স্যার 1 হ্যাঁ স্যার অপশন 2 2 আচ্ছা, সবার হয়েছে, এবারে বুঝিয়ে দিই। দেখো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে কি আমাদের, হ্যাঁ ওকে চলো দেখি কার সঠিক হয়। চলো, সে আমাদের কন বানেগা করোড়পতি, কে করোড়পতি হয় দেখা যায়, কার সঠিক হয়। দেখো অপশন গুলো ভালো করে দেখো, বলছে প্রথম অপশনটা দেখো, প্রত্যেকে রয়েছে কি একটা সিসি আর এই রয়েছে। যদি আমরা এর দিকে যাই, আমরা জানি কি প্রথম স্টেপটা কি ব্রেন স্টর্মিং, প্রত্যেকে জানো, তাহলে ব্রেন স্টর্মিং তো প্রথমে হবে, মানে সি প্রথমেই হবে, তাহলে আমরা কিন্তু দুটো অপশনকে বাদ দিয়ে দিলাম। ক্লিয়ার? দেখো তাহলে এই দুটো বাদ দিয়ে দিলাম, বাদ গেল, অপশন এ বি হবে। দেখো প্রথম অপশন সি হবে, আমরা শিওর। এবার দেবো, তারপর অপশন বি এর দিকে যাও, প্রথমে রয়েছে ই আর এখানে এ। ই এ কি রয়েছে? ই এ রয়েছে আউটলাইন, আর অপশন এ রয়েছে কি ড্রাফটিং। ভালো করে বোঝো, আউটলাইন মানে কি? আউটলাইন মানে কি তুমি একটা জিনিস ভাবলে, ভাবার পরে এইভাবে এইভাবে লিখবো, এইভাবে এইভাবে লিখবো, এটা আউটলাইন করলে, তারপরে তুমি লেখা। ড্রাফটিং কথার অর্থ হচ্ছে একদম এইভাবে পরপর লেখা। ভালো করে দেখো, ড্রাফটিং কথার অর্থ হচ্ছে এইভাবে লেখা একদম পরপর, আর আউটলাইন মানে কি ছোট ছোট পয়েন্ট পয়েন্ট করে লিখে নিলে, বাড়ি গিয়ে তুমি সেটাকে ডিটেলসে লিখলে, ওটা হচ্ছে ড্রাফটিং। আর ছোট ছোট পয়েন্ট করে যে লিখে নিলে মেন মেন পয়েন্ট গুলো, সেটাকে হচ্ছে আউটলাইন করা। তাহলে কি হবে বলো? তাহলে প্রথমে ব্রেন স্টর্মিং, তারপর তাহলে আউটলাইন হলো, অপশন এ রয়েছে কি তারপর ড্রাফটিং হলো, তারপর ডি নাম্বারে কি রয়েছে? রিভিশন করলাম। তারপর বি নাম্বার কি করব? কোনো ভুল আছে কিনা সেটা দেখবো, প্রুফ করলাম। তারপর এফ নাম্বার কি করবো? পাবলিশ করলাম বা ফাইনালাইজ করলাম। সবার ক্লিয়ার হয়েছে? এনিবডি কনফিউশন? হ্যাঁ স্যার। স্যার আউটলাইনটা স্যার বলে দিন। আউটলাইনটা কিছু না বাবা, আউটলাইনটা হচ্ছে কি বলতো, আমি কিছু কিছু কথা বলছি, দেখো একটা ভালো করে বোঝো। তুমি নিশ্চয় সিনেমা দেখেছো, সিনেমাতে যখন দেখবে বিভিন্ন মন্ত্রীরা সাংবাদিক কনফারেন্সে কিছু বলে, তখন দেখো না সে মন্ত্রীদের সামনে অনেক সাংবাদিক বসে থাকে, তারা ছোট্ট খাতা পেন নিয়ে বসে, পয়েন্ট পয়েন্ট করে লিখে। দেখেছো সিনেমাতে? দেখেছো জানি না, ধরো আমি তোমাকে সামনে কিছু বক্তব্য দিচ্ছি, ভালো করে বোঝো। তোমরা ওটা বাদ দাও, তোমরা ধরো আমার সামনে বসে আছো, আমি কিছু বক্তব্য দিচ্ছি, দেখেছি, বক্তব্য দেওয়াটা দেখেছি। হ্যাঁ স্যার, মমতার বক্তব্য দেখেছি। হ্যাঁ মমতা বক্তব্য দেয়, তখন কি করে বলতো, দেখবে যারা সাংবাদিক বা রিপোর্টার থাকে তারা কি করে বলতো, মেন মেন পয়েন্ট গুলোকে তারা নোট করে। মমতা 2 ঘন্টা ধরে বক্তব্য দিচ্ছে, তারা কি 2 ঘন্টার বক্তব্য খাতায় লেখে? তারা নিশ্চয় লেখে না। কি করে? মেন মেন পয়েন্ট গুলো তারা লিখে নেয়। হ্যাঁ, কি পয়েন্ট গুলো লিখে নাও, সেটাকে বলছে আউটলাইন করা। স্যার বুঝতে পারছো জিনিসটা? আমরা যখন হ্যাঁ স্যার আমরা স্যার বুঝতে পেরেছি। রিডিং করি তখন তো আমরা মেন পয়েন্ট গুলো দাগ দিয়ে দিই না, ওটাকেই বলছে সাহেব না? আউটলাইন, হ্যাঁ একদম কারেক্ট, ওটাকে হচ্ছে আউটলাইন করা। তারপর সেই আউটলাইন আউটলাইন তারপর ড্রাফটিং। হ্যাঁ একদম, আউটলাইন তারপর ড্রাফটিং। প্রথমে ব্রেন স্টর্মিং করবে, তারপর আউটলাইন করবে, তারপর ড্রাফটিং করবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ক্লিয়ার। নেক্সট দেখো, নেক্সট দেখো, ফাইন্ড ফ্রম দ্য ফলোইং দ্য স্টেজ ইনভলভ ইন দ্য প্রসেস অ্যাপ্রোচ টু রাইটিং। একদম পরপর সাজাবে। দেখো একই কোশ্চিন, দেখো আউটলাইন, রাইটিং ফার্স্ট ড্রাফট, তাহলে রাইটিং দ্য ফাইনাল ড্রাফট, এটা একটা অপশন। অপশন দেখো তারপরে কি বলছে, অপশন বি এ কি বলছে দেখো, গ্যাদারিং আইডিয়া, তারপর হচ্ছে এডিটিং, ড্রাফটিং, রাইটিং দ্য ফাইনাল ড্রাফট। অপশন সি বলছে আউটলাইন, তারপর হচ্ছে ড্রাফটিং, তারপর কি বলছে এডিটিং, তারপর হচ্ছে কি রিড্রাফটিং, তারপর হচ্ছে কি ফাইনাল রাইট আপ। অপশন ডি বলছে প্ল্যানিং, তারপর হচ্ছে কি ড্রাফটিং, তারপর হচ্ছে কি রিড্রাফটিং, তারপর হচ্ছে কি এডিটিং, তারপর হচ্ছে কি রাইটিং দ্য ফাইনাল। দেখো আগে এটা পড়ে নাও, এই তিনটের মধ্যে কোনো আনসার হবে কিনা আগে দেখে নাও তোমরা, তারপর আমি বলছি। বলো, দেখো আমি একটু বোঝাই তাহলে জিনিসটা ক্লিয়ার দেবে। দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো, অপশন হবে কি আমরা এবার বুঝি নি। আচ্ছা অপশন বি দেখো, প্রথমে কি বলছে গ্যাদারিং আইডিয়া, মোটামুটি ঠিক আছে, গ্যাদারিং আইডিয়া, আইডিয়া আমাকে গ্যাদার করতে হবে। তা আইডিয়া গ্যাদার করার পর তো আমি লিখবো না এডিট করব? আগে অবশ্যই ড্রাফট করবো, তারপর তো এডিট করবো, কারণ অপশন বি ভুল। বুঝতে পেরেছো সবাই?
অপশন হ্যাঁ, বি স্যার। ভুল, এটা সবাই বুঝতে পারছো? অপশন সি এ দেখো, প্রথমে আউটলাইন করবো, কারেক্ট আউটলাইন করবো, তারপর ড্রাফটিং করবো, এটাও ঠিক, তারপর এডিটিং করবো, এটাও ঠিক, তারপর রিড্রাফটিং, ভালো করে, তারপরে কি রিড্রাফটিং, তারপর কি ফাইনাল রাইটার। এটা মোটামুটি ঠিক আছে আমাদের। দেখো আউটলাইন করলাম, তারপরে কি ড্রাফটিং করলাম, প্ল্যানিং তো তারপরে কিছু নেই এডিটিং করলাম, তাহলে ওইটা। তারপরে রিড্রাফটিং করলাম, আবার পুনরায় লিখলাম, তাহলে কি ফাইনাল রাইটার। এটা মোটামুটি ঠিক আছে, আমরা মেনে চললাম যে ঠিক আছে। তারপর অপশন ডি দেখো, প্রথমে প্ল্যানিং করলাম, প্ল্যানিং মানে কি ব্রেন স্টর্মিং করলাম, তারপরে কি করলাম ড্রাফটিং করলাম, তারপরে কি করলাম রিডিং বা এডিটিং করলাম, তারপর রাইটিং দ্য ফাইনাল। ভালো করে দেখো, এটা কি বলছে ড্রাফটিং, তারপর হচ্ছে কি রিড্রাফটিং। রিড্রাফটিং এটাও স্যার ভুল আগে আছে। এডিটিং হবে না, আগে এডিটিং হবে, তাহলে এটা ভুল আছে। হ্যাঁ স্যার, তারপর তাহলে নিচের দিকে চলে আসো, এবার এই প্রশ্নটা দেখো, একটাই স্যার হবে। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। বলছে আউটলাইনিং, প্রথমে আউটলাইন করলাম, তারপর হচ্ছে কি রাইটিং ফার্স্ট ড্রাফট, প্রথমে আমি ড্রাফট করলাম আউটলাইন, তারপর ড্রাফট, তারপর হচ্ছে কি রাইটিং দা ফাইনাল ড্রাফট, তারপরে ফাইনাল ড্রাফট করলাম। ক্লিয়ার? ফাইনাল ড্রাফট মানে সি একদম নম্বরটা হবে। না, দেখো ভালো করে বুঝতে এ হবে স্যার, একটাই হবে। অপশন এ এ হবে, বলছে এ হবে। হ্যাঁ আউটলাইন করবো, তারপর রাইটিং দা ফার্স্ট ড্রাফট, তারপর রাইটিং দা ফাইনাল ড্রাফট। ওকে, বুঝেছো জিনিসটা? ফাইনাল রিড্রাফট মানে কি? রিড্রাফট মানে পুনরায় লিখে প্রকাশ করে দেওয়া, রিড্রাফট কার। তাহলে অপশন এ হবে, এটা আমাদের কারেক্ট। প্রথমে তো স্যার, বলো কিন্তু স্যার বলো। প্রথমে তো ব্রেনস্টর্মিং থাকে। ব্রেন স্টর্মিং অবশ্যই থাকে, কিন্তু এখানে ব্রেন স্টর্মিং অপশন নেই, তো নেই নেই, ব্রেন স্টর্মিং অপশনে নেই, সেটা নেই নেই। হ্যাঁ স্যার, কিন্তু ওই বুঝতে পেরেছি। বিটা ডি ওইগুলো তো বলো। কোশ্চেনটা স্যার কেমন রকমের দিয়েছে বুঝাই যাচ্ছে না। ওয়েট করো, আচ্ছা একটু ওয়েট করো, তা আমি আবার বলছি, একটু ওয়েট করো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি, ধরো 1 মিনিট। আচ্ছা দেখো, ভালো করে দেখো, এটা কিন্তু সঠিক, তোমাদের আউটলাইনিং প্রথম করবে, তারপর রাইটিং দা ফার্স্ট ড্রাফট, তারপর লাস্ট ড্রাফট, অর্থাৎ পরপর 3টে স্টেপ। একটা প্রথমে আউটলাইন, প্রথমে কি করব আমরা, প্রথমে আউটলাইন করে নিলাম, তারপরে কি করলাম ড্রাফট করব, তারপর ফাইনাল ড্রাফট করব। আর এখানে 3 নাম্বারটা দেখো, 3 ড্রাফটের নাম্বার পর এডিটিংটা নেই যে স্যার, বলছে ড্রাফটের পর তো এডিটিং আসতো না। অপশন কি অমিট হতে পারে না? ভালো করে দেখো, অপশন কি অমিট হতে পারে না? আচ্ছা একটু দাঁড়াও, তুমি আর একটু দাঁড়াও, আমি ভালো করে ক্লিয়ার হয়ে তোমাকে বলছি। এটা 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট, 1 মিনিট, একটু ওয়েট করো। শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। আমি নিজেও তো দেখতে পাচ্ছি না আমার কি হয়ে গেল। যা দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ কিছু? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আমি হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। কি জানি আমার কি হয়ে গেল, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, আমি দেখতে পাচ্ছি না, এটাই লাস্ট কোশ্চেন, একটু দেখে নাও, আমি দেখতে পাচ্ছি না, আমি তো বলে দিই, এটা অপশন 3 হবে আনসার, ঠিক আছে? আমি ভালো করে একটু ভেরিফাই করে নিলাম, এটা অপশন 3 হবে। দেখো অপশন 3 তে কি কি আছে বলো তো, আমাকে বলো, আমি কিছু দেখতে পাচ্ছি না, বলো। হ্যাঁ স্যার, প্রথমে আউটলাইন আছে, তারপরে ড্রাফটিং আছে, তারপর এডিটিং। রিড্রাফটিং, ফাইনাল রাইটার। একদম অপশন 3 হবে, এটা কারেক্ট আনসার, ঠিক আছে? আমি কিছু দেখতে পাচ্ছি না, কি হয়ে গেল? হ্যাঁ স্যার ঠিক আছে। বলো বলো। হ্যাঁ এবার দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। দেখো একদম চলে এসছে, বুঝিয়ে দিই এবার। দেখো দেখো, তাহলে অপশন 3 নাম্বার দেখো, প্রথমে আউটলাইন করলাম, এখানে ব্রেন স্টর্মিং অপশনটা কিন্তু নেই, ঠিক আছে? ব্রেন স্টর্মিং অপশনটা তো দেয়নি, দিলে পারতো, না দিলেও না পারতো, দেয়নি। তাহলে আউটলাইন বলেছে,
তারপরে 2 নাম্বার কি হচ্ছে, আউটলাইনের পর ড্রাফট করলাম, তারপরে এডিট করলাম, তারপর রিড্রাফটিং, মানে যদি কোনো জায়গায় ভুল থাকে সে ভুলটা সংশোধন করা, মানে রিড্রাফটিং করলাম, তারপর যখন হয়ে গেল তখন ফাইনাল রাইট আপ করলাম, অর্থাৎ অপশন নাম্বার 3। এবার কারো বুঝতে প্রবলেম, এবার বলো। না স্যার। ওকে, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। উপলক্ষ করে বা প্রাইমারি টেট 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু প্রাইমারি বা এবং আপার প্রাইমারি ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারাই কিন্তু আমাদের ব্যাচে ক্লাস করতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ 96473000, নাম্বারটি নোট করে রাখো, 9647300217। এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সমস্ত ক্লাসগুলো তোমরা করতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন প্র্যাকটিস করানো হচ্ছে, অল সাবজেক্টের অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে, রেগুলার লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস, রেগুলার লাইভ ক্লাস রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে। ক্লাসের পরেই থাকছে তোমাদের জন্য পিডিএফ, মক টেস্ট। এখানে কিন্তু তোমরা একবার অ্যাডমিশন নিলেই তোমরা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য সমস্ত ক্লাসগুলো করতে পারবে। ফিজ নিয়ে একদম ভেবো না, কারণ আমাদের ফিজ সব থেকে ওয়েস্ট বেঙ্গলে সবথেকে কম ফিজই কিন্তু আমরা পড়িয়ে থাকি। তো যারা কিন্তু আমাদের ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ, নাম্বারটি নোট করে রাখো, 9647300217। আমাদের প্রতিদিন ক্লাসের টাইম হচ্ছে 8টা বেজে 30 মিনিট, রাত্রি 8টা বেজে 30 মিনিটে কিন্তু আমাদের প্রতিদিন ক্লাস হয়ে থাকে।